আমাদেরকে পরিবর্তন মডিফাই করতে প্রয়োজন হয়। এই যে মডিফাই করা হচ্ছে, এই মডিফাই করার এই আইনটা যেহেতু মডিফাই হয় নাই, তার মানে এটা দীর্ঘ গবেষণা করে তৈরি করা হয়েছে। এই অপরাধীদের উপর গবেষণা করে দেখা হয়েছে যে কতটুকু সাজা উল্লেখ করলে বা কতটুকু সাজা দিলে একজন অপরাধী সেও মনে করবে যে না, এই অপরাধটা ভবিষ্যতে করা উচিত না, এবং সে স্বাভাবিক ফিরে আসবে এবং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। অপরাধী দিক নিয়ে গবেষণা করার সময় তারা দেখছে যে দুইটা অপরাধ আছে মারাত্মক লেভেলের অফেন্স, গ্রিভিয়াস অফেন্স, তারপরেও এটা সাজাটা মৃত্যুদণ্ড রাখা হয়নি। তার মধ্যে হচ্ছে রেপ, আর এটা হচ্ছে ডাকাতি, ডাকাতি মামলা আর হচ্ছে ধর্ষণ মামলা। এই দুইটা মামলায় দেখবেন যে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে। কিন্তু এইটার মতো আরো অনেক বড় বড় অপরাধ আছে যার মৃত্যুদণ্ডের বিধান আছে। এটা মৃত্যুদণ্ড কেন করা হয়নি? কারণ একজন রেপিস্ট যখন চিন্তা করবে যে আমি যখন ধরা পড়বো তা আমাকে তো মেরে ফেলবে, আমার শাস্তি হচ্ছে যে মৃত্যুদণ্ড, তাহলে আমি এই ভিকটিমকে মেরে ফেলি। তখন সে কি করবে? ভিকটিম মেরে ফেলবে। কেউ যদি ডাকাতি করতে যায়, এই ডাকাতরা গিয়ে যখন জানবে যে আমি যখন ধরা পড়বো তাহলে আমার তো মৃত্যুদণ্ডই, তখন সে কি করবে? ওই ডাকাতি করতে গিয়ে যাদেরকে সামনে পাবে সবাইকে মারবে। এইসব বিবেচনা করে তাদের মন মানসিকতা নিয়ে গবেষণা করে এই জায়গায় শাস্তি রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে প্রত্যেকটা কারাদণ্ডের পিছনে এক একটা রিসার্চ আছে, ফিল্ড ওয়ার্ক করা আছে। যাই হোক, আমরা চলে আসি এই যে যে পেনাল কোড। পেনাল শব্দটার ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে শাস্তি, পেনাল্টি। নাম শুনছি না আমরা? পেনাল্টি। এই পেনাল্টি থেকেই পেনাল কোড, অর্থাৎ এই জায়গায় শাস্তির কথা বলা আছে এই কোডে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা অপরাধ কোন কোন কাজ করলে সে অপরাধটা হচ্ছে, ইনগ্রিডিয়েন্টস কি, এটা জানা খুবই জরুরি। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আপনার অপরাধটা হবে না। আর অপরাধটা হতে হলে প্রত্যেকটার কাঠামো থাকতে হবে। যেমন আপনার এই চাউলটা যখন ভাঙ্গায় সব গুঁড়া করে, এরপরে এই গুঁড়া থেকে পিঠা তৈরি করে না? প্রত্যেকটা পিঠার কিন্তু উপকরণ আলাদা আলাদা, নামও আলাদা, কিন্তু ওইটার মূলটা জিনিসটা কি? ওই চাউলের গুঁড়া। দেখেন, কিন্তু এর মাঝে এক এক জিনিস মিশানো হচ্ছে, এক এক আকৃতি ধারণ হচ্ছে, এক এক ধরনের নাম হচ্ছে। অপরাধেরও প্রত্যেকটা অপরাধের মৌলিক কিছু থাকবে। ওই যে যখন চাউলের গুঁড়া মৌলিক জিনিস, আপনার ওই যে বিস্কিট তৈরি করতেছে তার মধ্যে আটা আছে, এরপরে আপনার কেক তৈরি করতেছে তার মধ্যেও আটা। অর্থাৎ প্রত্যেকটার পিছনে কিছু মৌলিক জিনিস থাকে। এইরকম প্রত্যেকটা অপরাধের পিছনে মৌলিক জিনিস আছে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাক্টাসিয়া আর একটা হচ্ছে মেনস্ট্রিয়া। আমরা এর আগে শুনছি। অ্যাক্টাসিয়াটা কি? যে কাজটা অপরাধ। আর মেনস্ট্রিয়া হচ্ছে যে তার মনের মধ্যে একটা গিল্টি মাইন্ড, তার অপরাধী মন ছিল। যেমন আমার হাতে এই ডাস্টারটা আছে, এটা হয়তো দেখা যাচ্ছে যে একটু ওয়েটফুল হবে, আমি অসাবধানতা বশত এই জায়গায় রেখে দিয়েছি, ভাইয়ের মাথায় গিয়ে লেগে ভাই দেখা যাচ্ছে যে বেহুশ হয়ে পড়ছে। তাহলে এইটা কি অসাবধানতা বশত হয়েছে? আমার কি গিল্টি মাইন্ড ছিল? কিন্তু কাজটা কি? এই কাজটা আইনত কি বৈধ যে আমি একজনকে মাথা ফাটাই দেব কোনো কারণ ছাড়াই? এটা বৈধ না, এটা হচ্ছে একটা স্ত্রিয়া। কিন্তু আমার গিল্টি মাইন্ড কি ছিল? ছিল না। তাহলে মেন স্ত্রী আমার ছিল না, তাহলে এটা অপরাধ হয় না। খেয়াল করেন, আপনাকে কিন্তু খুব আমি রুট লেভেল থেকে নিয়ে আসতেছি, এরপরে সামনে যখন যাবেন খুব মজা পাবেন। প্রত্যেকটা আইন দেখবেন যে আপনি নিজে নিজে বুঝতেছেন যে এরপরে কি হচ্ছে। দেখেন, দুইটা জিনিস থাকতেই হবে অপরাধ হতে হলে, একটা শ্রিয়া, মেন শ্রিয়া। একটা শ্রিয়া হচ্ছে যে কাজটা দণ্ডনীয়। এখন কোন একটা কাজ আসলে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা অপরাধ, কিন্তু আইনে তার সাজা উল্লেখ নাই, তাহলে সেটি কোনো দণ্ডনীয় অপরাধ না। অনেক জায়গায় লেখা থাকে এই জায়গায় প্রবেশ করলে দণ্ডনীয় অপরাধ, কিন্তু দেখা যাচ্ছে যদি কেউ প্রবেশ করে তাহলে তার কোনো সাজার কথা উল্লেখ নেই, কোনো আইনের বিধান নাই, কিন্তু লিখে রাখছে, তার মানে ওই কাজটা করলেও কোনো অপরাধ হবে না। জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন আপনারা একটু মিউট করে রাখবেন প্লিজ। আমাদের বারবার সাউন্ড আসতেছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আপনারা একটু লিখে রাখেন, আমি লাস্টে আপনাদের একটা সেশন দিব প্রশ্ন করার জন্য ইনশাল্লাহ। জি, একটা শ্রেয়া আর মেন শ্রেয়া। এই যে একটা শ্রেয়াটা থাকতে হলে কি থাকতে হবে? এই জিনিসটা হচ্ছে যে এই যে কাজটা হচ্ছে অপরাধ, এর জন্য একটা নির্দিষ্ট সাজা উল্লেখ আছে। মেন শ্রেয়া গিল্টি মাইন্ড, তাহলে মেন শ্রেয়াটা তো কাজের উপর নির্ভর করবে, আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে। যেমন এই যে উদাহরণ দিলাম যে এটা পড়ে গিয়ে ভাইয়ের মাথায় লাগছে, এটা আমি অনিচ্ছাকৃত ভাবে ফেলে দিয়েছি, কিন্তু আমি দেখা যাচ্ছে যে ইচ্ছা করেই তার মাথার উপর দিয়ে দিলাম,
যে সে একটু আহত হোক, তখন কাজটাও দণ্ডনীয় অপরাধ। যে একজন মানুষকে হিট করলাম, তার মাথায় যদি আঘাত পেয়ে তার ব্রেনে কোনো সমস্যা, এটা গ্রিভিয়াস হার্ট হয়ে যাবে না? হার্ট হলো, তাহলে এটার জন্য একটা সাজা উল্লেখ আছে 323 ধারাতে যদি সিম্পল হার্ট হয়। আর যদি এটা গ্রিভিয়াস হার্ট হয়ে যায় তখন এটি 326-এ চলে যাবে পেনাল কোডে। অর্থাৎ দণ্ডনীয় অপরাধ যখন কেউ বলবে, তাহলে কোন দণ্ডনীয় আইনে এটাকে অপরাধের সাজা উল্লেখ করা আছে, তাহলে সেটি হচ্ছে দণ্ডনীয় অপরাধ। আর যেটার কোনো সাজা উল্লেখ নাই সেটি কোনো দণ্ডনীয় অপরাধ না। তাহলে প্রথমত জানতে হবে যে ওই অপরাধটা হতে হলে কি কি ইনগ্রিডিয়েন্টস থাকতে হবে। তাহলে এর মধ্যে আমরা প্রত্যেকটা অপরাধের মধ্যে এই দুইটা ইনগ্রিডিয়েন্টসটা থাকতেই হবে। নাম্বার 1 অ্যাক্টাস রিয়া, নাম্বার 2 মেন্স রিয়া। একটু মাঝে মাঝে কথা বলবেন, চুপচাপ একটু বসে থাকলে মনে হবে যে না, আপনারা হয়তো বুঝতেছেন না অথবা সবকিছু জানেন বোঝেন, এই জন্য রেসপন্স করতেছেন না, একটু ই করবেন, সারা দিবেন। তাহলে অ্যাক্টাস রিয়া মেন্স রিয়া এটা থাকতেই হবে। এখন পরীক্ষা একবার প্রশ্ন আসছিল 2023 সালে মেবি, এটা ইসে আসছিল জুডিশিয়ারিতে, যে এ সম্ভবত এরকম ABCD বলছিল যে একজন ভিক্ষুক এসে খাবার চেয়েছে, সে দেয় নাই, না দেওয়ার কারণে এই ভিক্ষুক ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে ছটফট করে। এখন এই কোন ধরনের অপরাধ করছে? এ কোনো অপরাধই করে নাই। একজন ভিক্ষুককে খাবার দিতে, ক্ষুধার্ত ব্যক্তি হোক, খাবার দিতে, কি খাবার যদি আপনি না দেন, আপনার কোনো শরীয়তের দৃষ্টিতে বা ইসলামের দৃষ্টিতে, অন্যান্য ধর্মীয় দৃষ্টিতে আপনার হয়তো মনে হবে অপরাধ আছে, কিন্তু বাংলাদেশের কোন আইনে কি উল্লেখ আছে যে আপনি যদি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার না দেন আপনার এই শাস্তি হবে? নাই। তাহলে এই কাজটা একটা স্ত্রিয়া না, একটা স্ত্রিয়া নাই, তাহলে দুইটা আইনের দুইটা রিকোয়ারমেন্ট থাকতেই হবে, একটা স্ত্রিয়া হয় নাই। তাহলে একটা স্ত্রিয়া যদি না হয় তাহলে এটা কোনো অপরাধী হয় নাই, বুঝছেন কিনা? কিন্তু এইটা, এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা দেওয়া হয় আপনারা সবাই ঘাবড়ে যাবেন। আসলে তো কাজটা তো অনেক হয়েছে, মারাত্মক, এটা লোক মারাই গেছে, আর সেটা কোনো অপরাধী হয় নাই, এটা তো অন্তত অ্যাবেটমেন্ট অথবা অন্য কিছু হতে হতে পারতো, কিন্তু না, কারণ এর মধ্যে কি আছে, একটা স্টিয়া অনুপস্থিত। হ্যাঁ, এর মধ্যে যদি এই লোকটার গিলটি মাইন্ডও থাকে তাও অপরাধ হবে না। যে লোকটাকে ইচ্ছাকৃত যা খাবার দেবো না মর, এই যে তার একটা গিলটি মাইন্ড ছিল, কিন্তু একটা স্টিয়া অনুপস্থিত থাকার কারণে ওই কাজটার কোনো সাজা নাই, এই কারণে ওটা কোনো অপরাধ হয় না। তাহলে অপরাধ হতে হলে দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। এরপরে এক একটার এক এক ধরনের বাড়তি কিছু আপনার ইনগ্রিডিয়েন্টস হবে, সেই ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী এক একটা অপরাধ হবে। যেমন আমরা যদি মার্ডার দেখি, মার্ডার থাকতে হলে ওর মধ্যে ইন্টেনশন, নলেজ, তারপরে নেচার অফ ইনজুরি, ইমিনিয়েন্ট ডেঞ্জারাস, এই জিনিসগুলো কোনো একটা থাকলে সেটি মার্ডার হয়ে যাবে। এইগুলোর অনুপস্থিতিতে তখন কালপেবল হোমিসাইড হবে, অর্থাৎ প্রেক্ষাপট অনুযায়ী আলাদা হচ্ছে। যেমন চুরি, চুরির সাধারণ একটা যদি ধরি, সিম্পল একটা বিষয়, যে চুরি, চুরি হতে হলে কি কি থাকতে হবে? প্রথম ওই বস্তুটাকে চুরির বস্তু হতে হবে, মুভেবল প্রপার্টি হবে, অর্থাৎ নাড়াচাড়া করা যায় এরকম একটা প্রপার্টি হতে হবে। ইমুভেবল প্রপার্টি, এইটা বোর্ডটা যতক্ষণ এটার সঙ্গে লাগোয়া থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চুরির বস্তু হবে না, এটি ইমুভেবল প্রপার্টি হয়ে যাবে। ওই ফ্যানটা লাগানো আছে দেয়ালের উপরে, সিলিং এর সঙ্গে, এই কারণে ওইটি ইমুভেবল প্রপার্টি, কিন্তু ওইটা যখন খোলা হবে তখন এটা মুভেবল প্রপার্টি হয়ে যাবে, অর্থাৎ আপনি এটাকে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন। এই যে প্রথম হতে হবে স্থানান্তরিত বস্তু হতে হবে, এই বস্তুটা কারোর দখলে থাকতে হবে, মালিক থাকার শর্ত না, দখলে থাকতে হবে, নির্দিষ্ট কোনো ব্যক্তির দখলে। দেখা যাচ্ছে রাস্তায় একটা ঘড়ি পাইলেন আপনি, বা অথবা আংটি পাইলেন, কিন্তু কোনো লোক নাই, ওটা নিঃসন্দেহে কেউ মালিক ছিল। সে হয়তো ওই জায়গা থেকে যাওয়ার পথে রিক্সা থেকে পড়ে গেছে, বা রিক্সা ওঠার সময় পড়ে গেছে, কোনো না কোনো ভাবে পড়ে গেছে, কিন্তু মালিক তো সে। চুরির বস্তু হতে গেলে মালিক হওয়া শর্ত না, দখল থাকা শর্ত, যে ওই বস্তুটা কার দখলে ছিল। আমার মোবাইলটা যদি আপনার কাছে আমি রেখে আসি, রেখে এসে যদি বলি যে ঠিক আছে আপনি আমার 500 টাকা দেন, আমার মোবাইলটা রাখেন, আমি 500 টাকা ফেরত দিয়ে আপনার এই মোবাইলটা নিয়ে যাবো, তাহলে এই মোবাইলের মালিকটাকে আমি, দখলে কে আপনি। এই মুহূর্তে এই মোবাইলের দখলদার আপনি, কিন্তু মালিক কিন্তু আমি। কিন্তু আমি মালিক হওয়ার পরেও আপনার অনুপস্থিতিতে যদি এই মোবাইলটা নিয়ে চলে যাবো ওই 500 টাকা না দিয়ে, তাহলে এটা চুরি হয়ে যাবে। আমার সম্পত্তি আমি নিজে নিয়ে যাচ্ছি, তারপরেও আমি চোর হবো। কেন? আপনার থেকে আমি 500 টাকা নিয়েছি না, এই টাকা যাতে না দেওয়া লাগে এই কারণে আপনি আমি গোপনে আমার সম্পত্তি নিয়ে চলে যাচ্ছি। ধরা পড়লে বললাম যে না, এই সম্পত্তি তো আমার, কাজ হবে না, চুরি হবে। কারণ এই জায়গা থাকতে হবে কি, দখল, মালিক থাকা শর্ত না চুরি হতে হলে। তাহলে চুরির বস্তু হতে হবে,
এটা কারোর দখলে থাকতে হবে, এইটা কারোর অনুপস্থিতিতে নিতে হবে, কারোর অগোচরে নিতে হবে। আর এই কাজটার মাধ্যমে ডিসঅনেস্টলি হতে হবে। ডিসঅনেস্টলিটা কি? সেটা 24 ধারাতে, প্যানেল করে 24 ধারাতে স্পষ্ট উল্লেখ আছে। ডিসঅনেস্টলিটা হচ্ছে যে রংফুল গেইন থাকতে হবে আর রংফুল লস। অবৈধভাবে কেউ লাভবান হবে আর অবৈধভাবে কেউ ক্ষতিগ্রস্ত হবে। এখন এই যে উদাহরণটা দিলাম, মোবাইলটা আপনার কাছে দিয়ে দিলাম, 500 টাকা নিলাম, এই টাকাটা না দিয়ে আমি মোবাইলটা নিয়ে আসতেছি, তাহলে আপনি কি অবৈধভাবে লাভ ক্ষতিগ্রস্ত হলেন না? আর এই মোবাইলটা নিয়ে চলে আসার কারণে আমি অবৈধভাবে ওই 500 টাকা দেওয়া লাগলো না। পরে এসে আপনার কাছে এসে বললাম আমার মোবাইলটা দেন, আপনি বলেন যে কই মোবাইলটা বুঝে পাচ্ছি না, তখন আপনি নিজেই বিব্রত। আমি বললাম ঠিক আছে যান, মাফ করে দিলাম। কি আমি আপনাদের মাফও করে দিচ্ছি, কিন্তু আপনি তো ক্ষতিগ্রস্ত হলেন, 500 টাকা আপনার লস। আমার কিন্তু কোনো লস হয়নি, আমার লাভ হয়েছে, 500 টাকা আমার দেওয়া লাগে না। তাহলে এই যে কেউ একজন রংফুল গেইন হবে, কেউ রংফুল লস হবে, আর জিনিসটাকে স্থানান্তর করতে হবে। এই কয়টা উপাদান যদি থাকে, দেন এটি চুরির বস্তু হয়ে যাবে। এই কাজটি স্থানান্তরটা সাময়িক যদি স্থানান্তর হয় তাহলে সেটিও চুরি হবে। সাময়িক স্থানান্তরটা কেমন? ভাইয়ের মোবাইলটা ওই যে এই জায়গায় টেবিলের উপর রাখছে, এই জায়গাতে আমি বুঝতে পারছি যে ভাই মোবাইল, আমি এটা নিয়ে এই সাইডে রেখে দিলাম। স্থানান্তর শুধু এটুকু হয়েছে। ভাই তো আজকে ক্লাস করে ওই দিক থেকে বের হয়ে চলে গেল। পরবর্তীতে এটা উদ্দেশ্যই ছিল আমার যে সে যেন না বোঝে, তার অগোচরে নিয়ে রাখলাম, স্থানান্তর করলাম। জিনিসটা ওই মুভেবল প্রপার্টি, আর এটা আমার গিল্টি মাইন্ড ছিল, ডিসঅনেস্টলি নিয়েছি যে আমি লাভবান হবো, সে ক্ষতিগ্রস্ত হবে। এই কাজটা করার ফলে এটি চুরি হয়ে গেছে। এর মধ্যে কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে সেটি চুরি হবে না। তাহলে প্রত্যেকটা অপরাধের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস থাকতে হবে। এই ইনগ্রিডিয়েন্টস আছে কি নাই এটা বুঝবেন কিভাবে? কেউ একজন মামলা রেডি করলো, এই পেনাল কোড সবচেয়ে যে ভালো বুঝবে তার ক্লায়েন্ট। আপনারা নিঃসন্দেহে সবাই আইনজীবী হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার ক্লায়েন্ট প্রতিকার আপনি দিতে পারবেন সবচেয়ে বেশি কখন জানেন? যখন আপনি এই পেনাল কোডের সবচেয়ে বেশি ভালো জানেন। আপনি বাদী পক্ষের আইনজীবী হলে বাদীকে প্রতিকার এনে দিতে পারবেন, আর আসামি পক্ষের আইনজীবী হলে আসামিকে রিলিফ দিতে পারবেন, ভালো মানের রিলিফ দিতে পারবেন। আসামি দেখবেন যে আপনার আসামি ডিসচার্জ হচ্ছে না হয় খালাস হচ্ছে, সাজা পাওয়ার সংখ্যাটা খুব কম। আর যদি বাদী পক্ষের আইনজীবী হন আপনি, দেখবেন যে আপনি আসামিকে সাজা নিশ্চিত করতেছেন। এই আরজি যখন লিখবেন বা এজাহার লিখবেন, তখন আপনাকে এই যে কন্ডিশন গুলো আছে, এই কন্ডিশন অনুযায়ী ঘটনাগুলো ফুলফিল করতে হবে। ঘটনার মধ্যে যদি কোনো একটা গ্যাপ থাকে, আরজি বাদী পক্ষের কাজ কি জানেন? বাদী পক্ষের যে মালা গাঁথে না, পুঁতি দিয়ে দিয়ে, বাদী পক্ষের কাজ হচ্ছে যে একটা মালা গাঁথা। ওই আপনি একটা শব্দ দিচ্ছেন না এজাহারের ভিতরে বা আরজির মধ্যে, ওই শব্দগুলো হচ্ছে আপনার ওই মালা গাঁথতেছেন ওই আইনের ওই ধারার। ওই ধারার মধ্যে কোনো একটা মালা যদি অনুপস্থিত থাকে, দুর্বল থাকে, তাহলে ওই দুর্বল জায়গার হিট করবে হচ্ছে আসামি পক্ষের আইনজীবী। আর এই হিটটা কে কখন করতে পারবে? যখন সে ওই বিষয়টা ভালো বুঝবে যে এই আইনে এই রেকোয়ারমেন্ট গুলো ইনগ্রিডিয়েন্টস আছে, আর এই ঘটনার মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসটা অনুপস্থিত আছে, তাহলে ঠিক সেই জায়গায় যে একটা টোক্কা দেবে, হুড় হুড় করে দেখবে যে সব পুঁতিগুলো পড়ে গেছে, কিছুই লাগবে না। দেখেন সংক্ষেপে বলি, সেটা হচ্ছে অনেক আলোচনা, এগুলো তো মানে ট্রায়াল করতে গেলে অনেক বিষয় চলে আসবে। মাদক মামলায় অনেকে জেরাই বলে যে আমার আসামিকে আপনি মাদক দিয়ে ফাঁসাই দিছেন। আসামি তো মহা খুশি, আমার আইনজীবী বলে দিছে যে আমাকে ফাঁসানো হয়েছে। দেখা যাচ্ছে সে রিয়েলি মাদক ব্যবসায়ী ছিল। দেখা যাচ্ছে পল্টনের ওই জায়গায় আপনার ক্লায়েন্টের কাছ থেকে ব্যাগে থেকে মাদক উদ্ধার হয়েছে, অথবা তার পকেট থেকে মাদক উদ্ধার হয়েছে। মামলা হলো, আপনি যে জেরা করতেছেন আয়োকে, ওই এজাহারকারীকে বা জব্দ তালিকার সাক্ষীদেরকে যে আমার ক্লায়েন্টকে ফাঁসানো হয়েছে, তাহলে ফাঁসানো হয়েছে এই কথাটা যখন বলতেছেন, তখন একটা বিষয় তো এই কথার মধ্যে আর একটা বিষয় স্বীকার করে নিছেন যে ঘটনাস্থলে আপনার আসামি ছিল, আপনার ক্লায়েন্ট ছিল। তাহলে ঘটনাস্থলে যাতে ছিল, আদালত এটাও অনুমান করে নিবেন যে আপনার পক্ষ থেকেই উদ্ধার হয়েছে, ফাঁসানো হয় না। তাহলে এই জায়গায় একটা আপনার সহজ একটা প্রশ্ন জেরা করলেন বা বললেন, বক্তব্য দিলেন, আপনার ক্লায়েন্ট সন্তুষ্ট, কিন্তু ক্লায়েন্ট কোনো প্রতিকার পাবে না। এরকম দেখে এজাহার দেখে মনে হবে যে না, বড় একটা মামলা করে ফেলছি, কিন্তু ওই এজাহারের মধ্যে এমন কিছু শব্দের অনুপস্থিতি, যার কারণে এই আপনার আসামি দেখা যাচ্ছে যে বাদী পক্ষের যদি হয়, আপনার আসামির আপনি যথাযথ শাস্তি দিতে পারবেন না,
আর আপনি যদি আসামি পক্ষের হন, ওই পয়েন্টটা যদি বের করতে না পারেন, আপনার আসামিকে আপনি কোনো রিলিফ দিতে পারবেন না। এই অ্যাজ ইউজুয়াল কোর্ট যদি দিয়ে দেয় সাজা, হয়ে গেল সাজা। আবার কোন জায়গায় দেখা যাচ্ছে যে হলো না, এই সাজা খালাস দিয়ে দিচ্ছে, সেটা হলো খালাস। এইটা হওয়া যাবে না। আপনি প্রত্যেকটা বিষয়ে শব্দ নিয়ে গবেষণা করবেন। এই শব্দের উপর অনেক কিছু নির্ভর করে। আমার ওকালতি শুরুতে হয়েছে এই শব্দ নিয়ে। সেটা হচ্ছে আমি একটা পারিবারিক মামলা, আমার লাইফে প্রথম একটা ছিল, মামলা ছিল, সেটা এই পারিবারিক মামলা, দেনমোহরের মামলা। মেয়ের অভিযোগ ছিল যে তার হাজবেন্ড শারীরিকভাবে অক্ষম। 2 বছর তাদের বিয়ের সংসার ছিল, পরবর্তীতে মেয়েটাই ডিভোর্স দিয়ে দিছে। এখন পূর্ণাঙ্গ দেনমোহরের জন্য সে মামলা দায়ের করছে। আরজিতে তার তার যে আগের আইনজীবী ছিল, আমার কাছে এনওসি সহ আসছিল, তার আগের যে আইনজীবী আছে সে আরজিতে লিখছে যে শারীরিকভাবে অক্ষম, এই সেই সব বক্তব্য দিছে। আসলে বিবাদী পক্ষ ধরে নিয়েছে ওই পয়েন্টটা, যে শারীরিকভাবে যেহেতু অক্ষম ছিল, তাহলে ফিজিক্যাল রিলেশন হয় নাই, সো দেনমোহর দেবো হাফ। আর ইসলামের দৃষ্টিতেও যদি শারীরিক সম্পর্ক না হয়, তাহলে দেনমোহর দিতে হবে হাফ। কারণ ও এক সময় আহ যখন যুদ্ধে যেত, অনেক সময় বিয়ে করেই যুদ্ধে চলে যেত, দিয়ে অনেকে শাহাদাত বরণ করতেন, তখন তার যে সম্পত্তি ছিল ওই সম্পত্তি থেকে দেনমোহর ফুল পাবে না হাফ পাবে, এটা নিয়ে একটা ছিল, বিধান ছিল। তো যাই হোক, এই প্রসঙ্গটা তারা বারবার আনতেছে যে হাফ পাবে। এখন সে যেহেতু বাদী পক্ষে আসছে, এই শব্দটা নিয়ে আমাকে অসুস্থ বানাতে হয়েছে, অক্ষমকে। দেখেন, অসুস্থ শব্দটা এক ধরনের, আর অক্ষম, অক্ষম মানে কি পুরোপুরি অক্ষম, আর অসুস্থ মানে সক্ষম কিন্তু অসুস্থ। এই যে একটা শব্দ, দেখেন একটা শব্দের ব্যবধানে তার প্রতিকারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আইন আদালতেও এরকম, প্রত্যেকটা একটা ছোট্ট একটা শব্দের ভুলের কারণে দেখবেন যে সবকিছু শেষ। আপনার ধারা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন, আপনারা পড়ছেন ডাকাতি আর হচ্ছে এই যে কি বলে না, ওই যে ওটা দস্যুতা। দস্যুতা আর ডাকাতি, রোবারি আর ডাকাতির মধ্যে মূল পার্থক্য কি? সংখ্যাগত পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। দেখেন, চুরিটা আমরা পড়লাম 5টা উপাদান আছে। এই চুরিটার মধ্যে সকল উপাদান থাকবে, আর একটা অপরাধের মধ্যে দেখবেন যে এই অপরাধ আছে, এই ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, কিন্তু সেই জায়গায় ভয় ছিল, তাই যা আছে সব বের কর, না হলে এই যে হাতের চুরি দেখছে যে এখনই বসাই দেবেন, আপনার কাছে যা আছে আপনি সব বের করে দিলেন, অগোচরে হয়নি, ভয় পেয়ে দিয়ে দিচ্ছেন। কিন্তু এটা কি রংফুলি গেইন সে হয়েছে না? অবৈধভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন না? মালামালটা স্থানান্তর হয়েছে, সব দেখেন এই থেফটের মধ্যে যত উপাদান আছে সবগুলো পাচ্ছেন, কিন্তু ওইটা অগোচরে হয়নি, আপনি স্বইচ্ছায় দিয়ে দিচ্ছেন, ভয় পেয়ে সম্মতিতে দিয়েছেন। এটা তখন হয়ে যাচ্ছে রোবারি। আর এই রোবারদের সংখ্যা যখন 5 বা ততোধিক হবে, তখন এটি ডাকাতি হয়ে যাচ্ছে। আবার এক্সটর্শন কখন হচ্ছে? এক্সটর্শনটা ওই রকম, কিন্তু এই এক্সটর্শন মুভেবল উইমুভেবল দুইটা প্রপার্টির ক্ষেত্রে হয়ে থাকে। সেটা হচ্ছে যে একটা অনির্দিষ্ট একটা সময় থাকে, ইনস্ট্যান্ট ভয়টা থাকে না, ভয়টা থেকে দূরে। ওই যে চাঁদাবাজি যেটা বলা হয় এক্সটর্শন, বা বলপূর্বক সম্পত্তি আদায় যেটা আমরা করছি। তো এটা হচ্ছে যে আগামী অমুক দিন যদি তুমি টাকা না দিয়ে দাও আমাকে, তাহলে কিন্তু তোমার ওই এলাকার যে জমি আছে ওটা আমি দখল করে নিব। তাহলে আপনার একটা স্থাবর সম্পত্তি হারানোর একটা ভয় আছে। অথবা আপনার এই জায়গাটা দোকান আছে, আমাকে যদি প্রতি মাসে 500 করে টাকা না দেওয়া হয়, তাহলে এই জায়গায় আগামী দিনে আমি দোকানদারি করতে দিব না। তাহলে এটা কি? এক্সটর্শন। ইনস্ট্যান্ট কি ভয় আছে? ভয় নাই। ঠিক এই কাজটাই যদি ওই নেতার সহ আরেকজন এসে বলতেছে যে বড় ভাই আসছে, দ্রুত টাকা দাও, নাহলে এখনই দোকানটা ভেঙে দেবো, তাহলে এইটা ইনস্ট্যান্ট হচ্ছে না? এটা আবার রাহাজান হয়ে যাচ্ছে, রোবারি হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট ভয়, যে এখনই যদি আমি টাকাটা না দিই, তাহলে আমার দোকান এখনই ভেঙে দিবে। আর যদি এই ভয়টা দূর করতে হয়, তখন সেটি এক্সটর্শন হবে। সেটা নিজের ক্ষতি, অথবা তার নিকটাত্মীয় কারোর ক্ষতি করার ভয় থাকে। দেখা যাচ্ছে একটা মহিলা যাচ্ছে, তার বাচ্চা কোলে আছে, ইনস্ট্যান্ট কেউ বাচ্চাটাকে নিয়ে বলে যে বাচ্চাটাকে এখনই ওই যে গাড়ি আসতেছে, গাড়ির সামনে ফেলে দেবো, গাড়ি চাপা দিয়ে দেবে, তোমার যে স্বর্ণ গয়না আছে এখনই আমাকে দিয়ে দাও। যারা ছিনতাইকারী আছে তারা বললো, তাহলে এটা কি হলো? ছিনতাই। অথবা এরকমই বাচ্চা নিয়ে বললো যে তোমার বাড়ির পাশে যে জমিটা আছে ওই জমিটা যদি আমার লিখে না দাও, এই ওয়াদা করো, এই ওয়াদা না করলে আমি কিন্তু এখনই বাচ্চাটা ফেলে দিবো। সে বল ঠিক আছে, তোমার আমার বাড়ির পাশে যে জমি আছে তোমাকে লিখে দেবো। এটা রোবারি হয়নি, এটা হচ্ছে এক্সটর্শন।
এই যে অ্যানালাইসিস, ফ্যাক্ট অ্যানালাইসিস করে শিখতে হবে। ফ্যাক্ট অ্যানালাইসিস যখন করতে পারবেন, আপনার এই আইনে ওই এজাহারের মধ্যে কোথায় ভুল আছে, কোথায় ওই আইনের কন্ডিশন গুলো ফুলফিল করে নাই, আপনি বের করে ফেলতে পারবেন। আর আপনি যখন এইগুলা পারবেন না, তখন আপনার কাছে আপনার ক্লায়েন্ট আসলো, ওই সাধারণভাবে দেখবেন যে ক্লায়েন্ট আপনার থেকেও অনেক বেশি জানে। কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা অনেক স্টাডি করে, আর এখন তো ওই যে চ্যাট জিপিটি আছে, এআই দিয়ে ওইগুলো জিজ্ঞাসা করে করে বের করে ফেলে। ও জায়গা থেকে অবশ্যই ভুল তথ্য কিছু আসে, তো তারা কিন্তু একটা ধারণা নিয়েই আসে। তাহলে যত দিন যাচ্ছে আমরা যে লেভেলের ক্লায়েন্ট পাচ্ছি, আপনারা দেখবেন যে আরো শিক্ষিত বা আরো মার্জিত বা আরো অনেক কি বলে যে অ্যাক্টিভ কিছু ক্লায়েন্ট পাবেন আপনারা যখন অ্যাডভোকেট হবেন। তাহলে দিন দিন এই কাজগুলো কি কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আপনাকেও কঠিনের থেকেও কঠিনতর এই ইগুলো সূক্ষ্ম জিনিসগুলো আপনাকে জানতে হবে। এক সময় দেখা যাচ্ছে যে পরীক্ষা ছিল না, কোন রকম একটু দিয়ে সিনিয়রের সাথে থেকে কিছুদিন পরে একটা ভাইবা নিয়ে পরীক্ষায় অ্যাডভোকেট হয়ে যেতেন। এখন কি সেটা সম্ভব? এখন পরীক্ষা দিচ্ছেই তো প্রায় 40-45 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 12-13 হাজার ঠিক আছে, এরপরে ভাইভাতে গিয়ে 5-6 হাজার বা 4-5 হাজার। হ্যাঁ, তাহলে এই যে দেখেন যে কঠিন হয়ে যাচ্ছে, তাহলে কঠিন দিনে আপনাকে যদি এখন প্রতিযোগিতা, আগে কিন্তু প্রতিযোগিতা ছিল না, আগে কোন রকম পাশ ফেল করলে হয়ে যেত, এখন কিন্তু বড় একটা প্রতিযোগিতা হয়ে যাচ্ছে, যে চাকরি পরীক্ষা থেকেও কঠিন হয়ে যাচ্ছে। তাহলে এই সূক্ষ্ম জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, আর এই জানলে শুধু এই পরীক্ষা পাশ না, আপনার কোর্ট কাছারিতেও কাজে লাগবে। যাই হোক, এই জায়গা হচ্ছে যে এই অপরাধটা যদি দেশে করা হয় তাহলে কাদেরকে বিচারের আওতায় আনা যাবে, আর যদি বিদেশে করে তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যাবে, এই বিষয়টি 2, 3 এবং 4 ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া আছে। 4 ধারার এই বিধানটি সিআরপিসির 188 ধারার আর একটা বিধান আছে, এটার সঙ্গে মিলায় পড়তে হবে। এর মূল বিষয়টা হচ্ছে যে যদি কোনো বাংলাদেশে কোন দেশের নাগরিক অথবা কোনো বিদেশি নাগরিক অপরাধ করে, এই পেনাল কোডের অধীনে কোনো অপরাধ করে, তাহলে তাকে বাংলাদেশের যে জায়গায় পাওয়া যাবে সেই জায়গায় বিচার করা যাবে। বুঝছেন কিনা কি বলছি বলেন তো? বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক অথবা বিদেশি নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে যে জায়গায় অপরাধ করবে এই পেনাল কোডের অধীনে, তাকে বাংলাদেশের যে জায়গায় পাওয়া যাবে তাকে সে জায়গায় বিচার করা যাবে। তাহলে সেটা কি হচ্ছে, বাংলাদেশের টেরিটরির মধ্যে দেশি নাগরিক বিদেশি নাগরিক উভয়কে বিচার করা যাবে। এর মধ্যে একটা আসছিল, উদাহরণ সহ পরীক্ষা প্রশ্ন আসছিল যে রংপুরে একজন ব্রিটিশ নাগরিক রংপুরে হত্যা করছে, তার বিচার বাংলাদেশে করা যাবে কিনা? অবশ্যই যাবে। সে ব্রিটিশ নাগরিক নাকি বাংলাদেশের নাগরিক ডাজন্ট ম্যাটার, বাংলাদেশের অভ্যন্তরে পেনাল কোডের অধীনে অপরাধ করছে, সো তার বিচার করা যাবে। এখন হচ্ছে যে বিদেশে যদি কেউ অপরাধ করে তাহলে কি হবে? বাংলাদেশি কোন নাগরিক যদি বিদেশে গিয়ে অপরাধ করে, দেখা যাচ্ছে যে একজন নাগরিক উগান্ডায় বসবাস করে, বাংলাদেশি নাগরিক, সে উগান্ডা গিয়ে একজনকে হত্যা করলো, করে বাংলাদেশে এসে পলাতক হলো, কারণ সে তো হত্যাকাণ্ড বাংলাদেশে করেনি, করছে উগান্ডায়। বাংলাদেশে তাকে যে জায়গা পাওয়া যাবে সেদিকে বিচার করা যাবে। বাংলাদেশের নিবন্ধিত জাহাজ অথবা বিমানে যদি কেউ কোনো অপরাধ করে তার বিচারও বাংলাদেশে করা যাবে, কিন্তু বাংলাদেশের নিবন্ধিত নয় এইরকম কোন জাহাজে যদি বাংলাদেশি অথবা বিদেশি কেউ যদি কোনো অপরাধ করে, বিদেশি নাগরিক যদি কোনো অপরাধ করে, ওই বিদেশি নাগরিকের বিচার বাংলাদেশে করা যাবে না, কারণ ওটি বাংলাদেশে নিবন্ধিত নয়, বাংলাদেশের জুরিসডিকশন নাই। তাহলে বাংলাদেশে পেনাল কোডে যদি অপরাধের বিচার করতে হয়, জুরিসডিকশন থাকতে হলে প্রথমত হচ্ছে বাংলাদেশি নাগরিক হতে হবে। আর যদি এই টেরিটরির মধ্যে হয় তাহলে বাংলাদেশি না বিদেশি ডাজন্ট ম্যাটার, বিদেশি যদি বিদেশে হয় টেরিটরির বাইরে তাহলে বাংলাদেশি নাগরিক হতে হবে, অথবা বাংলাদেশে নিবন্ধিত কোন জাহাজ অথবা বিমানে থাকতে হবে। এই দুই প্রেক্ষাপটে যদি তৈরি হয় তখন সেটার বিচারটা বাংলাদেশে করা যাবে। তাহলে এটি 3-4 ধারাতে বলা আছে। এরপরে আমরা চলে আসি হচ্ছে এই যে পেনাল কোড, যেটা এই পেনাল কোডের বেশ কিছু সংজ্ঞা, প্রাথমিক কিছু সংজ্ঞা দেওয়া আছে, আর প্রত্যেকটার অপরাধের সংজ্ঞা দেওয়া আছে। প্রথম হচ্ছে অফেন্স। অফেন্সটা কি? অপরাধ 40 ধারাতে আছে। অপরাধটা হচ্ছে পেনাল কোডে উল্লেখ আছে, সাজা উল্লেখ আছে, কোন একটা কাজ করলে সাজা উল্লেখ আছে, অথবা কোন একটি কাজ থেকে বিরত থাকলে সাজা উল্লেখ আছে, সেইটা কাজটাই হচ্ছে অপরাধ। বুঝছেন কিনা? এই যে দুইটা বিষয়, একটা হচ্ছে যে এক, একটা হচ্ছে অমিশন। এক মানে কি কাজ, অমিশন মানে কাজ থেকে বিরতি। যেমন কোন একটা একজন ব্যক্তির দায়িত্ব হচ্ছে
কাউকে রক্ষা করা, কারোর দেখভাল করা, সে ইচ্ছাকৃতভাবে দায়িত্ব এড়িয়ে গেছে। এখন জেলখানার যারা থাকে, জেলারের দায়িত্ব কি? ওই জেলখানায় যত কয়েদি বা আসামি আছে তাদেরকে সময় মতো খাবার দেওয়ার ব্যবস্থা করা, তাদের নিরাপত্তা ব্যবস্থা করা। সে কি করলো? ইচ্ছাকৃতভাবে খাবার দিল না 1 সপ্তাহ, তাহলে ওই জায়গায় কয়েকজন মারা যাবে না? না খেয়ে মারা যাবে। তাহলে এই কাজটা সে কি করলো? বিরত থাকলো খাবার দিতে, এই কাজটা অপরাধ। আবার দেখা যাচ্ছে যে কোন একটা কাজ সে কি করলো? লাঠি নিয়ে পিটানো শুরু করলো, কয়েদি যারা একটু এলোমেলো কথা বললো তাদেরকে পিটানো শুরু করলো, দেখা যাচ্ছে যে পিটাতে পিটাতে একজনকে মেরেই ফেললো, তাহলে এই কাজটাও কি হলো? অপরাধ হলো। আমাদের 36 সেকশনে যে একটা উদাহরণ করবো, যে পার্টলি অপরাধ যদি করে, এই জায়গায় উল্লেখ আছে 36 এ, ইফেক্ট কজ পার্টলি বাই অ্যাক্ট এন্ড পার্টলি বাই অমিশন। 36 ধারাতে যে একটা অংশ কাজ করা আর একটা অংশ কোনো কাজ থেকে বিরত থাকা। দেখা যাচ্ছে যে একজন কাউকে, কোনো ব্যক্তিকে মেরে ফেলার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে, তার মৃত্যু যাতে নিশ্চিত হয় এই জন্য কয়েকদিন খাবার দিল না। জেলখানায় যারা দায়িত্বে থাকে তারা বিভিন্ন সময় সময় দায়িত্ব থাকে, দেখেন 6 ঘন্টা একজনের দায়িত্ব থাকে, পরবর্তী 6 ঘন্টা আরেকজনের দায়িত্ব থাকে। প্রথম 6 ঘন্টা যিনি দায়িত্বে আছেন, অথবা প্রথম 12 ঘন্টায় যিনি দায়িত্বে আছেন, তিনি কি করলেন? কোন একটা নির্দিষ্ট কয়েদিকে, বাসা এই হাজতিকে খাবার দিলেন না। তাহলে এই কাজটা কি করলেন? তিনি খাবার দিতে অমিশন করলেন, একটা কাজ তার দায়িত্ব ছিল দেওয়া, সে কাজ থেকে তিনি বিরত থাকলেন। পরবর্তী যার দায়িত্ব সে এসে কি করলো? ওনাকে পিটুনি, সে এসে খাবার চাচ্ছে যে ভাই আমার আগের জন্য আমার খাবার দেয়নি, ভাই আমার কিছু খাবার দেন, আমার খুব অবস্থা খারাপ যাচ্ছে। সে এসে এই কথা শুনে রাগ করে তাহলে পিটানো শুরু করলো, এই পিটানোর কারণে ওই লোকটা মারা গেল। এখন হচ্ছে আসামি কে কে হবে? আসামি দুইজনই হবে। ওই যে পিটায় মেরে ফেলছে শুধু সে আসামি হবে না, আগে যে খাবার দেয়নি তারও উদ্দেশ্য ছিল এই লোকটা যেন মারা যায়, তার উদ্দেশ্য ছিল মেরে ফেলানো। সে কাজ থেকে অমিশন ছিল এক থেকে, আর ওই লোকটা এক করছে, এই কারণে এই দুইজনই অপরাধী। যাই হোক, এই অফেন্সটা আমরা জানলাম। এই অফেন্সের আগে আরো কিছু সংজ্ঞা আছে, আপনারা একটু নোট নেন, ওই ধারাগুলো পড়বেন যে এই জিনিসটা কোন ধারাতে আছে। সেটা হচ্ছে 19 ধারা, সরি 14, সার্ভেন্ট অফ দ্য স্টেট। 14 ধারা সার্ভেন্ট অফ দ্য স্টেট, 21 ধারা পাবলিক সার্ভেন্ট, পাশাপাশি লিখবেন। সার্ভেন্ট অফ দ্য স্টেট 14 ধারা, 21 ধারাতে পাবলিক সার্ভেন্ট, 19 ধারায় জজ। জজটা ইতিপূর্বে পরীক্ষায় আসছে। আর মুভেবল এটা তো বুঝবেন, এটা কোন ধারাতে দরকার নাই। হ্যাঁ, একটু লিখে দেন। জি, 21 ধারায় পাবলিক সার্ভেন্ট। এরপরে আসেন 24 ধারায় ডিসঅনেস্টলি। ডিসঅনেস্টলিটা কি? এটা আমরা অসাধু ভাবে, এই কথাটা যখনই আসবে বুঝবেন যে এর মধ্যে একজন লাভবান হচ্ছে আর একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং দুইটাই অবৈধভাবে, রংফুলি। এরপর হচ্ছে 25 ফ্রাউডুলেন্টলি, প্রতারণামূলক ভাবে। 29 ডকুমেন্ট। দলিল বলতে কি বোঝায়? কোন একটা সংখ্যা, চিহ্ন অথবা অক্ষর, যেটা আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে। যেমন কেউ একজন তার দোকানের খাতায় লিখে রাখলো অমুকের কাছে এত টাকা পাই, বিভিন্ন তারিখে লিখে রাখছে, পরবর্তীতে বিরোধ হয়েছে, এই দোকানের এই খাতাটা সাবমিট করা যাবে। এটাতে কি আছে? লেখা আছে, অক্ষর আছে, ওই জায়গায় সংখ্যা আছে। আবার দেখা যাচ্ছে যে কোনো এক ব্যক্তি লেখাপড়া জানে না, কিন্তু সে কি করে? তার একটা খাতায় বিভিন্ন সময় যে কাজগুলো হয়, কতটুকু পরিমাণ, সে তার একটা চিহ্ন দিয়ে রাখে, দাগ দিয়ে রাখে, যে এই কয়টা কাজ হয়েছে, অথবা এই কয় কেজি সে তেল দিয়েছে আরেকজনকে, সে হয়তো হিসাব রাখতে তার মতো করে দাগ দিয়ে দিবে। তাহলে এই চিহ্নটা যখন বিরোধ হবে, এই চিহ্নটাই আদালতে সাবমিট করা যাবে। অথবা কেউ একজন কোনো পাথরে খোদাই করে কোনো কিছু লিখে রাখছে, ভবিষ্যতে এটা 100 বছর পরে গিয়ে এটা নিয়ে বিরোধ হয়েছে যে সে তার সন্তান কিনা, দেখা গেছে যে তার বাবা একটা পাথরে খোদাই করে তার সন্তানের নাম আর বাবার নাম লিখে রাখছিল, তার নিজের নাম, ওই পাথরটাই তখন আদালতে সাবমিট করা যাবে। এটা তখন ডকুমেন্ট। তাহলে ডকুমেন্ট বলতে শুধুমাত্র যে একটা দলিল থাকতে হবে এমন না, এটা যে কোনো বিষয় হলে এই 3টা বিষয়ের মধ্যে যে কোনো বিষয় উত্থাপন হতে পারে। যাই হোক, এরপরে আসেন
34 কমন ইন্টেনশন, খুবই গুরুত্বপূর্ণ। 34 আর 149 এই দুই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং এই বিষয়গুলো মামলাতে প্রায় দেখা যায়। এই দুইটা দ্বারা 34 149 কি আছে যে গুরুত্বপূর্ণ, যে সব মামলায়, বেশিরভাগই মামলায় এই ধারাগুলো উল্লেখ। দেখেন 34 হচ্ছে কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট। কমন ইন্টেনশনটা কি? কমন মানে হচ্ছে যে সবার মধ্যে আছে একই, আর ইন্টেনশনটা হচ্ছে উদ্দেশ্য, মনের মনের মধ্যে। কিন্তু এই মনের একটা সম্মিলন আছে। সম্মিলনটা কেমন? এই জায়গায় এই চারজনের মধ্যে ওই দিক থেকে তিনজন একটা প্ল্যান করলো, গোপনে গোপনে কথা বললো যে, আপনার নাম যেন কি ভুলে গেছি, ফাতেমার ব্যাগ আছে সামনে, ওই ব্যাগের মধ্যে একটা মোবাইল আছে, মোবাইল ও যার সঙ্গে নিয়েছিল। এই তিনজনে এই প্ল্যান করবে। তাহলে প্ল্যানটা বাস্তবায়ন হবে কিভাবে? ফাতেমা দেখা যাচ্ছে যখন লেখালেখি করলো, ওই ফাঁকে একজন ওই জায়গা থেকে ব্যাগটা নিচে নামায় রাখবে। আরেকজন কি করবে? আরেকজনের ব্যাগের মধ্যে পরবর্তীতে সে ওটা ঢোকায় রাখবে। আরেকজনের কাছে ব্যাগটা দিয়ে দেবে, সে আগে আগে বের হয়ে যাবে, বের হওয়ার আগে। পরে খোঁজাখুঁজি হবে, এই জায়গা থেকে পাওয়া যাবে। এই প্ল্যান নিয়ে বাস্তবায়ন শুরু করলো, কাজটা করলো। এই জায়গায় তিনজন কিন্তু তিন রকমের কাজ করছে, একই কাজ করে না, কিন্তু তিনজনের কাজ মিলাই একটা অবদান হয়েছে। এই কাজটা হচ্ছে কমন ইন্টেনশন। সবাই সবার উদ্দেশ্য জানা, সবার উদ্দেশ্যই একই, কিন্তু এই তিনজনেরই টার্গেট আছে ওই ব্যাগটা নিবেই, বা তার কাছে হয়তো কোনো আইফোন আছে, আইফোনটা নিবে, কিন্তু কারোর সঙ্গে কারণ আলোচনা হয়নি, তখন সেটি হয়ে যাবে কমন অবজেক্ট। কমন ইন্টেনশন হবে না যদি উপস্থিত থেকে ওই অপরাধটা। খেয়াল করেন, এই জায়গায় কমন নলেজ থাকতে হবে, যে প্রত্যেকের একই নলেজ আছে। কমন ইন্টেনশনটা হলে অবশ্যই পূর্ব একটা প্ল্যান থাকতে হবে, যে একজন আরেকজনের পরিকল্পনা জানে। একটা মিটিং করলেন, করে কয়েকজনের মিটিং করে বললেন যে আগামীকালকে পল্টনে অমুক জায়গায় যে একটা মিটিং মিছিল হবে, ওই মিছিলে এই কাজ হবে বা এই স্লোগান দেওয়া হবে। দেখা যাচ্ছে আইনত এটা অবৈধ হতে পারে, দণ্ডনীয় অপরাধ হতে পারে, সেই কাজটা করলেন। যাওয়ার পরে পুলিশ লাঠিচার্জ করে কয়েকজনকে ধরে নিয়ে গেল, মামলা একটা দিল। মামলা দেওয়ার পরে এই যে যারা মিটিং করছে সবাই কি হবে? কমন ইন্টেনশনে অপরাধী, অর্থাৎ সবাই সমান সাজা পাবে। সবাইকে সমান সাজা দেওয়ার জন্য মূলত এই 34 ধারা। 149 ধারাটা কমন অবজেক্ট। এটি হচ্ছে যে কোন একটা 141 ধারাতে 5টা বিষয় বলা আছে। আনলফুল অ্যাসেম্বলি, এই আনলফুল অ্যাসেম্বলি কোন একটা কাজ করার সময় সে জাস্ট উপস্থিত ছিল, উপস্থিত থাকার কারণে ওই কাজটা সংগঠিত হয়েছে, এটি হচ্ছে কমন অবজেক্ট। জি, তাহলে আপাতত আমরা একটু ব্রেকে যাচ্ছি। জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনাদেরকে কোনো প্রশ্ন আছে? আমরা 5 মিনিট বিরতির পরে আবার ফিরে আসবো। জি, না আমি স্যার। অনেককে দেখতে পাচ্ছি, এক এক করে বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কমন ইন্টেনশন আর কমন অবজেক্টের মধ্যে যে পার্থক্যটা এটি একটু আবার বললে ভালো এটার হতো। পার্থক্যটা আমরা এখনো শেষ করতে পারি নাই, আমরা শুরু করছিলাম, এর মধ্যে আমাদের বিরতির সময় চলে আসছে। এটা আরো অনেক পার্থক্য আছে, আমরা আলোচনা করব বিরতির পরে ইনশাল্লাহ। জি, শুরু থেকে এই পর্যন্ত আর কোনো প্রশ্ন? জি, আর কারো প্রশ্ন? জি, সম্ভবত নাই। তাহলে আমরা যদিও থাকে, আপনারা নোট রাখেন, বিরতির পরে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম। और की विषय
যারা অনলাইনে আছেন আপনারা নিজেদের চা কেনার আর কি, এখানে আসলে তো খাওয়াইতে পারতাম, যদি সুযোগ পাচ্ছি না। মোহাম্মদ আলী ভাই শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি। খালিদ সাইফুল্লাহ ভাই আছেন? ভাই চাটা মিস করছি। জি, আমি চাচ্ছি না যে আপনারা আরো অনেকদিন চা মিস করেন, আজকে যেন শেষ মিস হয় আর কি। সাহের আমি কি শুনতে পাচ্ছেন? সেলিম রেজা আছেন? সবাই চা খেতে গেছে। আমরা চা খাওয়া দেখছি ভাই, সমস্যা নেই। ও চা খা, না না, চা খাওয়া তো দেখতে পাচ্ছে না, তাহলে দেখাই, না দেখালে কেমন হবে? এখানে যে আপনাদের রেখে চা খাচ্ছে। রোজা রাখছি ভাই, রোজা। ও রোজা রাখছেন না, তাহলে বেশি না দেখাই। এই জন্য ঘুমে তোর তো লেট হয়ে গেছে, আসতে পারি নাই।
ভিডিওতে মনে হচ্ছে জায়গাটা আলো করতেছে। একটু ওই পাশের আলোগুলো লাইটটা দিবেন, ওই কর্নারে আছে ভিডিওতে মনে হয় এদিকে একটা ই করতেছে। এবার হচ্ছে। আমি একটু ঘামি বেশি, তারপরে একটু সমস্যা নেই। এর থেকেও বেশি ঘাম বের হয় ওদের কাছে থেকে। না, শব্দ হয় বেশি। যে একটু দ্রুত শেষ করেন, তারপর
জি, এটা প্রায় শেষের দিকে। আমরা তাহলে শুরু করি। 34 কমন ইন্টেনশন আর 149 কমন অবজেক্ট। তাহলে 34 হচ্ছে কমন ইন্টেনশন, অর্থাৎ কোনো একটা অপরাধ করার জন্য পূর্বে সবাই মিলে পরামর্শ করছে, অর্থাৎ সবার ইন্টেনশন একই ছিল, উদ্দেশ্য একটাই যে এই কাজটাই আমরা করবো। যেমন একটা চুরি করবে, মোবাইল চুরি, ব্যাগ চুরি, এই উদাহরণ দিলাম। এই কাজটাই এই তিনজনে বা চারজনে একটা প্ল্যান করলো, এই করবে। কেউ একজন প্ল্যান করলো যে অমুককে খুন করতে হবে, তাহলে করণীয় কি? যত টাকা লাগে আমি দেবো, তুই বিষ কিনে নিয়ে আয়। আসে না এরকম? কিন্তু ফ্রেন্ডটা করে যে আমি টাকা দিচ্ছি, বাকি কাজ তো দেবো, আর যদি সফল হয় আরো দেবো টাকা। এক ক্লায়েন্ট আছে, মাত্র 25,000 টাকা তাকে দেওয়া হয়েছে, সেজন্য সে একজন মানুষকে খুন করে ফেলেছে। 25,000 টাকা ভাড়া দেখুন, সে জানেই না যে তাকে কি জন্য খুন করছে। ছেলেটার বয়স মাত্র 25 বছর, সে একজন মানুষকে খুন করে ফেলেছে। সে একটা অফিসের ক্লার্ক ছিল, পিয়ন। সে গিয়ে তার বস উপায় মেরে ফেলছে, 25,000 টাকা দিচ্ছে আর একজনে। তাহলে যখন কোর্ট কাছারিতে আসবেন, কত ধরনের ঘটনা দেখবেন, দেখতে দেখতে মানুষের প্রতি পুরো আস্থা হারায় যাবে। তখন আপনি কাউকে বিশ্বাস করবেন না, নিজের বাবা মাকেও বিশ্বাস করবেন না। এমন কিছু অপরাধ এসে, এমন কিছু ঘটনা কোর্ট কাছারিতে দেখবেন, বাবা এসে মেয়ের বিরুদ্ধে অভিযোগ করছে, মেয়ে এসে বাবার বিরুদ্ধে অভিযোগ করতেছে, মা এসে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করতেছে যে তাকে ভরণ পোষণ দেয় না। মানে এর মধ্যে যে সবগুলো সঠিক তা না, কিন্তু বাস্তবতাও আছে। জি, হ্যাঁ, এই জায়গায় 34 ধারা এবং 149 অবশ্যই দিবে। 323 দিবে, হালকা আঘাত পাইছে, পুলিশ আঘাত না পাইলেও সরকারি হসপিটালে একটা ডাক্তার দেখাবে, না পাঠাইছে, এগুলো প্রেসক্রিপশন নিয়ে ওইটা মামলার সাথে দিয়ে দেবে। হ্যাঁ, 34 দেওয়া মানে হচ্ছে আপনার যত আসামি গ্রেপ্তার হবে সবাই উদ্দেশ্য এক ছিল যে পুলিশের উপর হামলা করবে, সরকারি কাজে বাধা দিবে, এই উদ্দেশ্য সবার ছিল। এই কারণে 34। আর 149 হচ্ছে এই ঘটনাস্থলে এরা উপস্থিত ছিল। 34-এ ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আসামি হবে। যেমন ওই যে আমরা উদাহরণ দিলাম, একজনকে খুন করতে হবে, যত টাকা লাগে আমি দিব, কিন্তু সে যাবে না, ঘটনাস্থলে যাবে না। আর একজনে অস্ত্র কিনে নিয়ে আসবে অথবা বিষ কিনে নিয়ে আসবে, আর একজনে বিষ প্রয়োগ করবে, অথবা যে এক্সিকিউশন করবে অস্ত্র দিয়ে কোপাবে। এই কাজগুলো 2-3 দফায় দফায় হয়। এই যে দফায় দফায় হচ্ছে, এক গ্রুপকে আর এক গ্রুপ হয়তো ওই গ্রুপকে চেনে, তার পরের গ্রুপ কে আছে এটাকে কেউ চেনে না। এরকম অনেক হুকুমের আসামি থাকে না, অনেক সময় দিয়ে দেখা যাচ্ছে যে মিছিল হয়েছে খুলনাতে, কোন একটা দলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সে গ্রেপ্তার হচ্ছে ঢাকা থেকে, সে জানেই না যে ওই জায়গায় কি হয়েছে, কিন্তু তার ওই যে দলের ওই জায়গায় কাজ হয়েছে, মিছিল হয়েছে, ওই জায়গায় পুলিশের উপর হামলা হয়েছে, এই জায়গায় সে আসামি হচ্ছে। ওই 34 দেওয়ার কারণে সে উপস্থিত না থাকলেও এই সাজা যেন সে পায়, সেই জন্য হচ্ছে 34। অর্থাৎ তাদেরকে উদ্দেশ্য ছিল যে সে হয়তো এই জায়গা থেকে বলে দিচ্ছে যে পুলিশের উপর হামলা করবে, কিন্তু এটা আসলে হয় না। কখনো কি আগে থেকে বলে দিয়ে যে মিছিল হলে পুলিশ হামলা করলে তুমি পুলিশের উপর হামলা করবা, এটা কোন দলের প্রধান এগুলো বলে দেয় না। তারপরেও তারা মামলায় পড়ে আর কি। আর 149 হচ্ছে ঘটনাস্থলে সে উপস্থিত ছিল, অপরাধ করুক আর না করুক, খেয়াল করেন, অপরাধ করুক আর না করুক সে মিছিলে উপস্থিত ছিল। 149 অপরাধ করছে, মিছিলে কেন সে উপস্থিত হয়েছে? দেখা যাচ্ছে যে একজনের কে হত্যা করতেছে, লাঠি পিটিয়ে মেরে ফেলতেছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে ঢাকাতে অনেক। এই 2018 না 19 সালের দিকে রেনু নামে একটা মহিলা, সে তার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে যাওয়ার সময় তাকে ছেলে ধরা মনে করে লোকজন পিটিয়ে মেরে ফেলছে। তাহলে দেখেন যে এই জায়গায় অনেক লোক দাঁড়ায় দাঁড়ায় দেখছে, ওই মহিলা কিন্তু কারোর কোনো ক্ষতি করে নাই, তারপর অনেকে একটা যার সময় উৎসুক জনতা এসে একটা লাঠিও দিয়ে গেছে। দেখা যাচ্ছে যে সে জানেই না ঘটনা কি হয়েছে, ছেলে ধরা শুনছে, সেও একটা লাঠি দিয়ে গেছে। আবার কেউ কেউ দাঁড়ায় দাঁড়ায় দেখছে। এই যে যারা দাঁড়ায় দেখছে এরা 149 যারা অপরাধ করছে, তারা কোনো অপরাধ করে নাই, কিন্তু ঘটনাস্থলে দাঁড়াইছিল, দেখছে। এই জন্য কোন একটা ঘটনা ঘটলে উৎসুক হয়ে দেখবেন না যে কি হচ্ছে, দরকার নাই, সরে পড়বেন, আইন জানেন, নাহলে আইনের এই মার পেয়েছে আপনি আটকে যাবেন। হয়তো দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে মূল অপরাধী কিন্তু থাকে না ঘটনাস্থলে, সে কিন্তু চতুর, সে তাকে আপনি খুঁজে পাবেন না, কিন্তু আপনি তো কি হয়েছে শুনতে যায় আপনি ধরা পড়ে গেছেন।
দেখতে গিয়ে, বা আপনি দাঁড়ায় থাকলেন, চোর যে জায়গাতে দৌড়াই গেছে আপনি আর জানেন না, ঠিক সেই জায়গাতে আপনিও পড়ে গেছেন, কিন্তু সিসি ক্যামেরায় দেখা গেছে যে সেই আসল যে আসামি সে ওই জায়গাতে চলে যাওয়ার পর পরই আপনিও তার পিছনে পিছনে আসছেন, তাহলে আপনিও আসামি। দেখেন প্রযুক্তি এতটা এগিয়ে গেছে যে অপরাধীকে শনাক্ত করা এখন কঠিন কোনো কাজ না। আমরা এই যে এই কয়জন সবার প্রত্যেকের মোবাইল আছে না, এখন যদি এই জায়গায় একটা অকারেন্স ঘটে তাহলে এই জায়গায় দেখা যাবে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে এই এরিয়ার মধ্যে কোন কোন মোবাইল ছিল, এটা পাওয়া সম্ভব। কারণ সবার কাছে এখন মোবাইল থাকে। এই যে নেটওয়ার্কের মধ্যে যারা ছিল, ক্লুলেস কিছু মামলা থাকে যে কে হত্যা করছে কেউ জানে না, কোনো কিছু আলামত নাই, তারপরেও কিন্তু বের হয়ে যাচ্ছে কিভাবে, ওই নেটওয়ার্ককে খুঁজে বের করে যে এই নেটওয়ার্কের মধ্যে কে কে ছিল, সন্দেহভাজন দু একজনকে ধরার পরে এরপরে বের হয়ে যায়। এর মধ্যে কেউ 10 জনকে ধরলে কেউ না কেউ বলবে যে হ্যাঁ ঘটনার সঙ্গে জড়িত। 10 জন সবাই অবশ্যই অপরাধী নাও হতে পারে, কিন্তু এদেরকে ধরে, ধরার পরে রিমান্ডে নিলে কেউ না কেউ স্বীকার করে যে ঘটনা এই হয়েছে, তখন বের হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘটনাস্থলে উপস্থিত থেকে অপরাধ করুক বা না করুক, তাহলে 149 কমন অবজেক্ট, যে তাদের উদ্দেশ্য একই ছিল, অর্থাৎ ওই জায়গায় কি হচ্ছে দেখার জন্য সবাই যোগ দিয়েছে। কেউ হয়তো ওই জায়গায় সরকারের কাছে কোনো একটা বিষয় দাবি দাওয়া নিয়ে মিছিল করতেছে, সেও মনে করছে যে যাই আমিও মিছিলে যাই, সেও মিছিল করা শুরু করছে। তখন এ হয়তো আগেও জানে না যে এই মিছিলে আরো কোনো প্ল্যান আছে, যে মিছিল থেকে হয়তো কোনো জায়গায় হামলা করবে, সে মিছিলও থাকতে পারে, সিদ্ধান্ত থাকতে পারে, এটা হয়তো ও জানে না। ও দেখছে মিছিল দিছে, ভালো তো, এটা তো আমার পক্ষে গেছে, যাওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে যে মামলা হয়ে গেছে, তখন 149। তাহলে না জেনেও, উদ্দেশ্য কি এটা না জেনেও ঘটনাস্থলে উপস্থিত থাকলে 149। আর যদি উদ্দেশ্য জানা থাকে, সে ঘটনাস্থলে উপস্থিত থাকুক বা না থাকুক, তাহলে হচ্ছে 34। ক্লিয়ার কিনা দুইটার মধ্যে? আর কোনো পার্থক্য নাই। আরো অনেক পার্থক্য আছে, সংখ্যা 5, এই সেই 5-এর নিচে, এগুলো আহামরি কোনো কাজে লাগে না। কোর্ট কাছারি এইটাই কাজে লাগবে এই ধারার মধ্যে, সেটা হচ্ছে আপনার 34, উপস্থিত থাকুক বা না থাকুক, এরা সবাই কি হবে না হবে, এই যে অপরাধটা হয়েছে এই সম্পর্কে অবগত পূর্ব থেকে, অপরাধ কনস্টিটিউট হওয়ার আগে থেকে ওরা জানতো। 149 জানতো না, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিল। উপস্থিতিটা থাকাটা, এই অপরাধ হতে হলে উপস্থিত থাকাটা বাধ্যতামূলক, এই ধারা আসবে। এখন এই ধারারও অপরাধ আছে, সাজা আছে, কিন্তু 34 ধারার নির্দিষ্ট কোনো সাজা না। এটা হচ্ছে যে সবাই যেন সমান সাজা পায়, এটা নিশ্চিত করা। ওই যে দড়ি আছে না, দড়ি দিয়ে সবাইকে বেঁধে ফেলা দেয়, এটা হচ্ছে 34। আর 149 হচ্ছে যে তুমি কেন এই জায়গায় উপস্থিত হয়েছো, ঠিক আছে, তুমিও এর ভিতর ঢুকো, এটা আর কি। অর্থাৎ পর্দার আড়াল থেকে যদি কোনো অপরাধের হুকুম দেয়, তাকে যদি কখনো জানা যায় যে এই ব্যক্তিটা এই অপরাধের হুকুমদাতা অথবা তার নেপথ্যের কারিগর, তখন সে আসামি হবে এই 34 ধারা অনুযায়ী। তাহলে মার্ডারের সময় ও ঘটনাস্থলে উপস্থিত ছিল না এই কথা বলে সে পার পাবে না। আর একটা বিষয় যেটা বলে রাখি, সেটা হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফ, হাজবেন্ডের তত্ত্বাবধানে থাকা অবস্থায় যদি ওয়াইফ মারা যায়, তাহলে এই জায়গায় হাজবেন্ডকেই জবাব দিতে হবে যে তার ওয়াইফটা কিভাবে মারা গেছে, না হলে সে মার্ডার কেসের আসামি হবে। কোনো তথ্য পাওয়া না গেলেও সে মার্ডার করছে, প্রাথমিকভাবে সে মার্ডার করছে, এরপরে সে যে মার্ডার করে নাই এই ব্যাখ্যাটা তাকে দিতে হবে। এবং এটাও ঠিক অপোজিটও তাই, যদি একই জায়গায় থাকে হাজবেন্ড মারা যায়, তাহলে ওয়াইফকে জবাব দিতে হবে যে তার হাজবেন্ডটা কিভাবে মারা গেছে। আর যদি না হয় তাহলে সে খুনের আসামি। যাই হোক, এটা নিয়ে উচ্চ আদালতের একাধিক জাজমেন্ট আছে। আমরা এরপরে চলে আসি 35 সেকশনটা হচ্ছে নলেজ, কমন নলেজ থাকে যে কোনো একটা অপরাধের এই জয়েন্ট লায়াবিলিটি, 34 ধারা হচ্ছে জয়েন্ট লায়াবিলিটি। এই জয়েন্ট লায়াবিলিটির মধ্যে 34 ধারা যেরকম কমন ইন্টেনশন, এরকম একইভাবে অর্থাৎ কাজ করবে একজন কিন্তু দায় নেবে আর একজন। এই যে কমন নলেজটা 35-এ, এই কমন নলেজ যদি থাকে তাহলে সবাই আসামি হবে। অর্থাৎ আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে যে আসামি কাদেরকে এক জায়গায় আনবে, মানে আসামি করার সময় কে কে আসামি হবে, অপরাধের সাজা কে কতটুকু পাবে, সে বিষয়গুলো এখন দেখবো আমরা। 35-এ হচ্ছে কমন নলেজ ছিল, যে সবার জ্ঞানটা সমান ছিল, জানতো। জ্ঞান বলতে এই জায়গায় ইনফরমেশন আর কি, যে জানতো যে এই জায়গায় কি হবে, কি তথ্যটা সে জানে যে অপরাধটা কি হতে যাচ্ছে, এইটা জেনে বুঝে সে ওই অকারেন্সে উপস্থিত ছিল, অথবা সে সহযোগিতা করছে। সহযোগিতা অনেকভাবে হতে পারে, আমরা যে পড়বো 107 ধারাতে গিয়ে অ্যাবেটমেন্টটা 3 প্রকারের হতে পারে।
ইনস্টিগেট হতে পারে, যে কেউ উস্কানি দিছে, আরে তোমরা কি দল টল করো, যাও যাই মারি এসো, এই যে ইনস্টিগেট দিল, বা তোমরা কি আসলে এই দল করো না কি করো, এই যে উস্কানি দিয়েছে। আরেকটা হতে পারে এঙ্গেজ, সে নিজেই ওই কাজে জড়িত ছিল, আরেকটা হচ্ছে এই সে সহযোগিতা করছে, সেটা অর্থ দিয়ে হোক বা বক্তব্য দিয়ে হোক বা জনবল দিয়ে হোক, কোনো না কোনো ভাবে সে সহযোগিতা করছে। এই তিনটা প্রক্রিয়ায় অ্যাবেটমেন্ট হয়ে থাকে। তাহলে এরপরে হচ্ছে 36 ইফেক্ট কজ পার্টলি বাই অ্যাক্ট এন্ড পার্টলি বাই ওমিশন, যেটা আমরা উদাহরণ দিয়েই ফেলছি, যে ওই জেলখানায় একজন কারারক্ষী সে কি করলো, অর্ধেক সময় তার দায়িত্বের সময় খেতে দেননি, পরের জন এসে পিটুনি দিয়েছে, যার কারণে সে লোকটা মারা গেছে। এই দুইজনই আসামি হবে, কারণ এর উদ্দেশ্য ছিল ওরা না খায় মেরে ফেলানো, এরও কমন ইন্টেনশন ছিল যে ওকে মেরে ফেলবে, আর পরবর্তী জন এসে বাস্তবায়ন করে দিল মারধর করে। তাহলে এই দুইজনে এই লোকটার মৃত্যুর জন্য এই দুইজনই আসামি হবে, দায়ী হবে। যাই হোক, আমাদের এর মধ্যে আরো অনেক আছে, পরীক্ষা আসবে না বা আসে না। এরপরে আসি 40 পড়ে ফেলছি, পানিশমেন্ট 53। 5 প্রকারের শাস্তির কথা উল্লেখ আছে। 40 তো পড়ছি ওখানে। 53 তে 5 প্রকারের সাজার কথা উল্লেখ আছে। পাঁচ প্রকার সাজার কথা উল্লেখ আছে। প্রথম হচ্ছে ডেথ, ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড বিষয়ে 10টা ধারাতে উল্লেখ আছে, কেন কোডে 10টি অপরাধের সাজা মৃত্যুদণ্ড আছে। এরপরে আসি ইমপ্রাইজনমেন্ট অফ লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড। এই যাবজ্জীবন কারাদণ্ড আবার কত বছর, এটা নিয়ে উচ্চ আদালতের একাধিক জাজমেন্ট আছে। তার মধ্যে আমার সিনিয়র শিশির মনির স্যার মামলা করছিলেন আতাউল মৃধা ভার্সেস বাংলাদেশ। এই মামলায় উচ্চ আদালত অর্থাৎ মহামান্য আপিল বিভাগ আদেশ দিয়েছেন যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছর বোঝাবে, তবে আদালত যদি নির্দেশ দেয় আমৃত্যু কারাদণ্ড, তাহলে সেটাই কার্যকর, সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। তার মানে 30 বছর সবসময় কার্যকর না, যদি কখনো প্রয়োজন হয়, আদালত যদি আদেশে উল্লেখ করে দেয় যে আমৃত্যু, তাহলে আমৃত্যু হবে যাবজ্জীবন, অর্থাৎ তখন 30 বছর হিসাব করা যাবে, আর স্বাভাবিকভাবে 30 বছর এই মামলায় বলা আছে। যাই হোক, ওটা হচ্ছে 10 এসইউবি অ্যাপিল ডিভিশন 2021 পেজ নাম্বার 1। যাই হোক, এরপরে আসি ইমপ্রাইজনমেন্ট, কারাদণ্ড। এই কারাদণ্ড আপনার 510 ধারাতে 6 ঘন্টা, এই কি বলে 24 ঘন্টা কারাদণ্ড আছে, যে কোনো কাজে মাতলামি করলে। এটা হচ্ছে সবথেকে কম দণ্ডবিধির মধ্যে, 24 ঘন্টা কারাদণ্ড। এই কারাদণ্ড 24 ঘন্টা থেকে যাবজ্জীবনের আগ পর্যন্ত, এই পর্যন্ত যত কারাদণ্ড আছে সেটা হচ্ছে 3 নম্বরে বলা আছে। সেটা কখনো রিগোরাস, কখনো সিম্পল। রিগোরাস হচ্ছে সশ্রম কারাদণ্ড, আর এটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। সশ্রম মানে হচ্ছে পরিশ্রম করানো, আর বিনাশ্রম হচ্ছে পরিশ্রম করানো, এমনি কারাদণ্ড থাকবে জেল কারাদণ্ড। এরপরে আসি ফরফিচার অফ প্রপার্টি,
সম্পত্তি বাজেয়াপ্ত, আর একটা হচ্ছে ফাইন, জরিমানা। এখন এই জরিমানা নিয়ে কিছু প্রশ্ন লিখে আসে, সেটা হচ্ছে জরিমানার পরিমাণটা কেমন হবে। 63 তে বলা আছে, সেকশন 63 তে অ্যামাউন্ট অফ ফাইন, এটা হচ্ছে আনলিমিটেড, তবে এটা অত্যধিক হবে না, এটা সীমাহীন, আদালত যত ইচ্ছা তত জরিমানা দিতে পারবে, কিন্তু এটা অনেক বেশি হবে না। দেখা যাচ্ছে 1 কোটি টাকা জরিমানা করে এটা হবে, তার সামর্থ্য অনুযায়ী, তার জন্য একটু কষ্ট হয় এরকম একটা জরিমানা করে। এরপর 67-এ আছে যে কত টাকা জরিমানা করলে ওই টাকা যদি সে আদায় কি বলে পরিশোধ না করে তখন কারাদণ্ড দিবে কত, শুধু যদি অর্থদণ্ড আছে, শুধুমাত্র অর্থদণ্ড দিতে 67-এ আছে। যদি আপনার 50 টাকা দেয় তাহলে 2 মাস, 50 টাকা থেকে 100 টাকা হলে 4 মাস, আর 100 টাকা থেকে উপরে প্লাস হলে 6 মাস। এটা হচ্ছে অর্থদণ্ডের ক্ষেত্রে, শুধু অর্থদণ্ড। আর 65 সেকশনে বলা আছে যদি অর্থদণ্ডের সঙ্গে কারাদণ্ড উল্লেখ থাকে তাহলে ওই অর্থদণ্ড অপরিশোধের কারণে কত বছর কারাদণ্ড দিবে, কতটা সময় দিবে, সেটা হচ্ছে আইনে নির্ধারিত ওই ধারাতে সর্বোচ্চ যে সাজাটা আছে তার 1/4 বেশি হবে না, 4/1 বেশি হবে। যেমন কাউকে কারাদণ্ড দেওয়া হলো, আদালত দিল 2 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। এই 10,000 টাকা যদি জরিমানা পরিশোধ না করে তাহলে কত বছরের কারাদণ্ড হবে? তখন এই যে সর্বোচ্চ ওই সেকশনে দেখা যাচ্ছে যে সাজা আছে 5 বছর সাজা, তাহলে 5 বছর নামটা ধরলাম 10 বছর আছে, তাহলে 10 বছর আছে, আদালত সাজা দিয়েছে মাত্র 2 বছর, তাহলে কি 2 বছর হিসাব করা হবে নাকি 10 বছর হিসাব করা হবে? অনফোর্থ হিসাব করা হবে 10 বছর। ওই অপরাধের আইনে কত বছরের সাজা উল্লেখ আছে তার অনফোর্থ, বুঝছেন কিনা? এরপরে আসি সলিটারি কনফাইনমেন্ট নামে আর একটা সাজার কথা উল্লেখ আছে, সেটি হচ্ছে 73 ধারাতে আছে। এটাকে কি বলা হয়? নির্জন কারাবাস, সলিটারি কনফাইনমেন্ট, অর্থাৎ তাকে সমস্ত জনগণ থেকে আলাদা করে রাখা। এই জায়গায় একটানা, এই জায়গায় কিছু সতর্কতা বলা আছে 73 এবং 74 ধারার মধ্যে। এটা হচ্ছে একটানা 14 দিনের বেশি হতে পারবে না, যদি আহ কি বলে যে সর্বোচ্চ কারাবাস হবে 3 মাস, আর এটা হচ্ছে যে যখন কারাবাস দেওয়া হবে নির্জন কারাবাস তার পরবর্তী ঠিক ততদিন বিরতি থাকবে, এই বিষয়টা বলা আছে। আর যদি 3 মাসের কম কারাদণ্ড দেওয়া হয় তাহলে কোনো মাসে 7 দিনের বেশি সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হবে। এই 3-4টা তথ্য এই 2টা সেকশন অনুযায়ী। যাই হোক, এর মধ্যে আমরা শুরুতে পড়ে বলছি যে অ্যাক্টাস দেয়া এবং মেন্স দেয়া এই 2টা যদি না থাকে তাহলে সেটি অপরাধ হবে না, কিন্তু এটি দণ্ডনীয় অপরাধ হলেও অনেক সময় আসামি জেল হয়ে যাবে, খালাস পেয়ে যাবে যদি সেটা সে প্রমাণ করতে পারে। সেই বিষয়টা বলা আছে 76 থেকে 106 জেনারেল এক্সেপশন, সাধারণ ব্যতিক্রম। এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে এর বাইরেও আরো কিছু ধারার মধ্যে ব্যতিক্রম উল্লেখ আছে। তো সেই ব্যতিক্রমের আগে আমরা এই 76 থেকে 106 পর্যন্ত কিছুটা আইডিয়া নিব। সেটা হচ্ছে যে আপনার আসামি অপরাধ করছে, একটা মানুষ খুন হয়ে গেছে, তারপরে আপনার আসামি খুনের থেকে বেঁচে যাবে যদি আপনি ওই ঘটনাগুলো উল্লেখ করতে পারেন, ওই প্রেক্ষাপট তৈরি করতে পারেন। এটা আবার কোন প্রক্রিয়ায় হবে সেটা আবার এভিডেন্স একটা আছে 105। 105 ধারাতে বলা আছে যদি কোনো আসামি দাবি করে যে তার এই ঘটনাটি কোন একটা ব্যতিক্রমের আওতায় পড়ে তাহলে তাকেই করতে। তাহলে এই জায়গায় আসামি পক্ষের আইনজীবীর করণীয় হচ্ছে তার আসামিকে বাঁচানোর জন্য এমন একটা প্রেক্ষাপট তৈরি করা, ঘটনা বলা যে সেই কারণে সেই কাজটা করছে। যেমন আমাদের এই 76 সেকশনে আছে আর 79 আছে, 76 আর 79 এর সাথে কন্টিনিউ আছে বাউন্ড বাই ল, আইনত বাধ্য, আর এটা হচ্ছে আইন সমর্থিত। আইন সমর্থিত কি? একজন ব্যক্তি 49 আপনার সিআরপিসি 49 সেকশনে যে কোনো সাধারণ ব্যক্তিও কোনো আসামিকে গ্রেফতার করতে, শুধু পুলিশ পারে না গ্রেফতার করতে, সাধারণ পার্সনও পারে, আপনিও পারবেন একজন ব্যক্তিকে গ্রেফতার করতে। কখন? যখন ওই যে অপরাধটি আমলযোগ্য হবে। আমলযোগ্য কোনটি? পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে যাদেরকে, সেটি হচ্ছে আমলযোগ্য, সরাসরি ধরে নিতে হবে, ওকে ছাড়া যাবে না, এরকম। অর্থাৎ একটু হেইনাস টাইপের, একটু বড় ধরনের অপরাধ, এই অপরাধের ক্ষেত্রে আসামিকে ধরতে পারবে না,
আর একটা হচ্ছে নন বেলেবল সেকশন। বেলেবল যদি জামিনযোগ্য হয় তাহলে আপনি আসামি কিন্তু করতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন। যদি নন বেলেবল সেকশন হয় আর কগনিজেবল অফেন্স হয়, আসামিকে আপনি গ্রেপ্তার করতে পারবেন 49 অনুযায়ী। এর পরবর্তীতে আপনি সোপর্দ করবেন নিকটস্থ নিয়ারেস্ট পুলিশ স্টেশনে, দেন পুলিশ আবার নতুন করে তাদেরকে গ্রেপ্তার করে। তাহলে দুইবার গ্রেপ্তার হয়। সাধারণ পার্সন একবার করবে 49-এ, আর একটা হচ্ছে পুলিশ দিয়ে গ্রেপ্তার করবে আর একবার। এখন দেখেন এই যে 76, 79 আইন দ্বারা বাধ্য একজন পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলো আদালত থেকে যে অমুকের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হয়েছে, তাকে ধরে নিয়ে আসবে। সে ওই এলাকার আব্দুল রহিমকে ধরতে গিয়ে উনি আব্দুল রহিম নামে আর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে চলে আসলেন, পিতার নাম আলাদা, কিন্তু উনি ওইটা যাচাই নাই করে দিয়েছেন নাম আর এক আব্দুল রহিমকে ধরে নিয়ে চলে, ভুল বসত, এটা কোনো অপরাধ না। অথবা তিনি আব্দুল রহিমকে ধরে নিয়ে চলে আসছেন আব্দুল রহিম করিম মনে করে, এটাও তার কোনো অপরাধ না, যদি কে সে গুড ফেইথ করে থাকে, সরল বিশ্বাসে করে থাকে। আর যদি এটা শুধু অসৎ উদ্দেশ্যে করে থাকে তাহলে সেটা অপরাধ, ভিন্ন, কিন্তু দণ্ডবিধিতে নাই। আর 79-এ বলা আছে যেমন ওই যে গ্রেপ্তার করতে পারেন সাধারণ পার্সন, কিন্তু আপনি কি করলেন, আপনি মনে করলেন যে ও সম্ভবত ওই নন বেলেবল সেকশন অপরাধ করছে, ধরে এবার দৌড়াই যাচ্ছে, আপনি ধরে ওরা পিটান, উল্টা ওরাই পিটানো শুরু করে দিন, যেহেতু পালাই যাচ্ছে আসামি তো ধরে রাখতে হবে, আপনিও পুলিশের ক্ষমতা প্রয়োগ করে ফেলেন। কিন্তু এটা যদি আপনি সরল বিশ্বাসে করেন, গিলটি মাইন্ড যদি না থেকে থাকে, তাহলে এই 76 থেকে 106 পর্যন্ত যত বিষয় আছে এটা হচ্ছে আসামিকে বাঁচানোর জন্য প্রেক্ষাপট গুলো। এই কাজগুলো যদি আসামি করে থাকে তাহলে আসামি কোনো অপরাধ করে না, আর যদি এটার ব্যতিক্রম হয় তাহলে অপরাধ করছে। তাহলে 76-এ পুলিশ সরকারি কর্মকর্তা, আর 79-এ হচ্ছে পাবলিক, যেকোনো আমরা যে কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি। এই সাধারণ ব্যক্তি যে অপরাধ করে, এই সরি কোনো কিছু করে, সে আইনে সমর্থিত ব্যক্তি মনে করে যে আমি যেহেতু গ্রেফতার করতে পারি তাহলে ওরে ধরে ফেলি, ধরে পুলিশের হাতে দিই। অথবা কেউ একজন সেলফ ডিফেন্সে কাজ করতেছে। দেখেন এই আইনে, বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের যে বডি আছে, এই অপরাধ কিন্তু এই টোটাল পেনাল কোডের মধ্যে বডি আর প্রপার্টি নিয়ে আর কিছু নেই। পেনাল কোডের মধ্যে দুইটা জিনিস নিয়ে সকল অপরাধের সংজ্ঞা বলেন, যাই বলেন, সবকিছুই দুইটা নিয়ে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে প্রপার্টি, এর বাইরে কিছুই নেই। বডি নিয়ে অনেকগুলো অপরাধ আছে, আমরা সামনে যে পড়বো, আর প্রপার্টি নিয়ে আছে। এই প্রপার্টি এবং বডি এটা প্রোটেক্টেড বাই ল, আইন দ্বারা সুরক্ষিত। এইটাকে কেউ ইচ্ছা করলে, এই যে চুরির সংজ্ঞা আমরা পড়লাম, চুরিতে যে শাস্তি আছে, কেন? এটা প্রোটেক্টেড বাই ল, আপনার সম্পত্তি আপনার কাছে থাকবে, আরেকজন কেন নিয়ে যাবে আপনার অবস্থা? এই যে অবসরে নিয়ে যাচ্ছে সে লাভবান হচ্ছে, এটাকে রক্ষা করার জন্য এই কাজটাই যেন না হয়, এই কারণেই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তাহলে প্রোটেক্টেড বাই ল। এখন আপনি দেখলেন যে আপনার বডি এবং আরেকজনের বডি, আপনার সম্পত্তি ও আপনার প্রপার্টি এবং আরেকজনের প্রপার্টি, দুইটা রক্ষা করার দায়িত্ব আপনার, আপনি রক্ষা করতে পারবেন নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। এখন আপনি দেখলেন যে একজন আরেকজন হাতাহাতি করতেছে, ঘুষি মারতেছে, আপনি দেখলেন যে কি ব্যাপার, এই ঘুষিটা যদি নাকে লাগে তো ফেটে যাবে, নাক ফেটে যাবে, ও তো মারাত্মক আহত হবে। আপনি কি যে ঘুষি দিচ্ছে তারে যে পিছন থেকে যে আরেকটা ঘুষি দিয়ে দেবেন মাথায়, ও তো ঘুরে পড়ে গেছে। পরে জানলেন যে না, ওরা বন্ধুরা নিচে আর কি করতেছে। অনেক সময় বন্ধুরা করে না এরকম, একজন আরেকজনকে খুব জোরে চড় দেয়, এরকম কিন্তু হয় অনেক সময়, বা তর্কাতর্কি করে। এইগুলো করতে গিয়ে তখন আরেকজন ভুল মনে করে সে যে ঘুষি দিয়ে ফেলছে, যে তুই ওরে মারতেছিস। এখন এত যে পিছনে আঘাত পেয়ে আরো বেশি মারাত্মক আহত হয়ে গেছে, এই কাজটা কোনো অপরাধ হয়নি। কেন? সে আইনত সমর্থিত ব্যক্তি মনে করে যে আইন আমাকে এই ক্ষমতা দিয়েছে যে ওর বডিটা আরেকজনের বডির জন্য ক্ষতিগ্রস্ত না হয়। এই আমি দেখতেছি যে ও ওরে মারতে যাচ্ছে, এই কারণে আমি ঠেকাইছি, কিন্তু ঠেকাতে যেহেতু আমি ওরে মেরে ফেলছি, আহত করে ফেলছি, এটা আমার উদ্দেশ্য ছিল না। তাহলে এটা যদি প্রমাণ করা যায় তাহলে আপনার আসামি খালাস পেয়ে মারা গেলেও খালাস এই পাবে, কালপেবল হোমিসাইড হবে। সৌদির আইন তো আলাদা, আমাদের দেশের কথা বলতেছি, পেনাল কোড পড়াচ্ছি আমরা।
সৌদিতে তো কি আলাদা, এত বড় ওদের আপিল টাপিল অনেক কিছু নাই। ওদের হচ্ছে সংক্ষিপ্ত শরিয়া আইন অনুযায়ী প্রমাণিত হয়েছে, সংক্ষেপে দিয়ে দিচ্ছে, সাজাও দিয়ে দিচ্ছে। অবশ্যই সবসময় সংশ্রম হবে, এই 53-তে বলা আছে। না, ওর দায়িত্ব তো ইসের জেলারের দায়িত্ব। এখন আমরা বলবো যে হ্যাঁ সে সশ্রম কাজ বলছে, সশ্রম খাটতেছে, সমস্যা নেই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি আপনার লাইফ ইমপ্রাইজনমেন্ট দেয়, তাহলে তো নিচে আদালতে অবশ্যই দিবে না, আপনাকে হাইকোর্টে যেতে হবে এবং আপিল করতে হবে। আপিল করলে তখন পাবেন। আপনি তো এই আদালতে অধস্তন আদালতে পাবেন না, উচ্চ আদালতে গিয়ে আপিল করার শর্তে, আপিল করার পরে তখন পাবেন। না, ওই কাজ পাওয়ার সাথে বের হওয়ার কোনো সম্পর্ক নেই। পরিমাণের উপর নির্ভর করবে যে তাকে কতটুকু সাজা দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে যে আপনাকে এখন না না, বের হওয়ার সাথে কাজের সাথে কোনো সম্পর্ক নেই। কাজ করতে থাকে কিছু সময় কম, না ওটা হবে না। আপনার যদি গ্রাউন্ড থাকে, গ্রাউন্ড থাকলে আসামি বের হয়ে যাবে, গ্রাউন্ড থাকলে আসামি বের হয়ে যাবে। না, সেটি করে, পিবিআই করে, কারণ পুলিশের কাছে সব প্রযুক্তি, তবে মোবাইল ট্র্যাকিং করার প্রযুক্তিটা আছে, কিন্তু আরো অনেক প্রযুক্তি আছে যেগুলো ওদের কাছে। একটা গ্রামে সংগঠিত একটা অপরাধ, এখানে ধরেন কেউ দেখেন অপরাধ, ওই নেটওয়ার্কের আওতায় সর্বপ্রথম খেয়াল করবে ওটা 100 মিটার, প্রথমে 100 মিটার সিলেক্ট করবে। 100 মিটারের মধ্যে দেখা যাচ্ছে যে রাতে ঘটনাটা ঘটছে, রাতে ঘটনাটা যদি ঘটে তাহলে আহ কত রাতে ঘটতে পারে, কারণ যখন এই ডেড বডিটা নিয়ে যে ফরেন্সিক এই সে পোস্টমর্টেম করছে, পোস্টমর্টেমে ওই জায়গায় কিন্তু মৃত্যুর একটা আনুমানিক একটা সময় উল্লেখ করে ডক্টররা, যে আনুমানিক এই কটা থেকে 1 ঘন্টা বা আধা ঘন্টার একটা ব্যবধান লেখে। কারণ ওই ডেড বডিটার একটা, আমরা যখন আমাদের যখন একটা ডেড বডি মারা যায়, একটা বডি, তখন ওই দাঁত দেখলে বোঝা যায় কত আগে তার প্রাণ গেছে। তারপরে চোখ দেখলে ডাক্তাররা পরীক্ষা করে বুঝতে পারে। এগুলো আপনাদের যখন ক্রিমিনাল লয়ার হবেন সবগুলো পড়তে হবে, মেডিকেল অফ জুরিসপ্রুডেন্সটা পড়তে হবে, তখন জানবেন। তো ডিকম্পোস্ট হয়ে গেলে কত আগে এইটা নষ্ট হয়ে গেছে, তাহলে আনুমানিক কত আগে মারা যেতে পারে। এই একটা টাইম যখন পেয়ে যায় ওরা, তখন ওই টাইমের ভিতরে একটা হিসাব করে যে তাহলে আমরা হসপিটালে নিয়ে গেছি লাশ কি এতটাই, এই কটার সময়, তাহলে এর এত ঘন্টা আগে মারা গেছে, তাহলে ওই কটার সময় কত ছিল, ওর থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ওর আশেপাশে 100 মিটারের ভিতরে কেউ ছিল কিনা, নেটওয়ার্কটা যাচাই করে। যদি ওই সময় না পায় ওই জায়গাটা, তাহলে তার আরো আশেপাশে খোঁজে যে আরেকটু 1000 মিটার, এভাবে খুঁজে টোটাল নিয়ে আসবে। নিয়ে আসার পরে এরপরে যে কটা নেটওয়ার্ক পাবে প্রত্যেকের পিছনে খোঁজ দিবে এরা কে, এটা কারা। তাহলে প্রত্যেকের তো একজন ব্যক্তি সরকারি কর্মকর্তা যদি হয়, তাহলে সে এই সময় তো অফিসে ছিল বা তার পিছনে যাবে না, সেটা বা ওরাই নিজেরাই যাচাই করবে। আর যদি দেখে যে না এর বিরুদ্ধে আরো কিছু অভিযোগ আছে, আগেও মামলা ছিল বা এই এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত, ঠিক তাকে ধরে নিয়েছিল, এভাবে নিয়ে আসবে। আর শুধুমাত্র যদি একটা চুরিও পাওয়া যায়, আলামত, একটা আলামত উদ্ধার হলেও আসামিকে ধরা সম্ভব। কারণ এই যে আমি হাতটা দিয়েছি, মনে করেন আমার এই এই পেনটা যখন হাত দিয়েছি, এই পেনে যত মানুষ হাত দিয়েছে সবার এই জায়গায় ডিএনএ পাওয়া যাবে। এটা যখন ফরেন্সিকে দেওয়া হবে প্রত্যেকের ডিএনএ পাওয়া যাবে। এই ডিএনএ দিয়েও যাচাই করা যাবে, যাদের সন্দেহভাজন হবে ওই আসামিটা, ওই লোকটা এই কাজটা করতে পারে, তখন তার ডিএনএ নেওয়া হবে, নিয়ে গেলে ম্যাচিং হয়ে গেলে সে আসামি। এই জন্য অনেক ক্লুলেস মামলাও আসামিদেরকে খুঁজে বের করা সম্ভব। এখন প্রযুক্তি অনেক এগিয়ে, সম্ভব না আপনার সিসি ক্যামেরা নাই তারপর আসামিকে বের করা সম্ভব, কারণ আসামি কোনো না কোনো রেখে যাবে। আসামি ওই জায়গায় ধস্তাধস্তি করছে না, ওই দেখবেন যে ক্রাইম সিন নামে দিয়ে টেপ দিয়ে ঘিরে ফেলে, খেয়াল করছেন কিনা, কোন একটা অকারেন্স হবে কেন, ওই আলামত গুলো ওই জায়গায় যে অপরাধীরা
হাঁটাহাঁটি করছে ওই জায়গাগুলো পায়ের ছাপ গুলো নেই, ওই জায়গায় ডিএনএ পাওয়া যায়। কোনো না কোনো জায়গা পাওয়া যাবে। হয়তো দেখা যাচ্ছে গ্লাস পরে এসে তারাই করছে, অস্ত্র হাতে নিছে, নিয়ে হত্যা করছে, কিন্তু যার সময় ধস্তাধস্তি হতে পারে বা তাদের পায়ে স্যান্ডেল থাকতে পারে বা নাও থাকতে পারে, এই জিনিসগুলো ওই জায়গা থেকে আলামত সংগ্রহ করে, ছবি তোলে, এরপর ওই জায়গা থেকে আলামত সংগ্রহ করে এগুলো ফরেন্সিকে পাঠায়, তখন সব বের হয়ে যায়। ইভেন আমরা যে টাকা পকেটের যে টাকা থাকে, এই টাকায়ও কার কার হাত আছে, যেমন দুদকের যে মামলাগুলো হয়, উচ্চ আদালতে অনেকগুলো জাজমেন্ট আছে, তো ওই জায়গায় কিছু কেমিক্যাল দিয়ে রাখতে হবে ফাঁদ ফাঁদ মামলায়। ফাঁদ পেতে কিছু আসামিদেরকে ঘুষ, যারা ঘুষ করে ওদেরকে ধরার জন্য দেখা যাচ্ছে কোনো একটা কাজ নিয়ে যায়, আর এক গ্রুপ ওদেরকে ওই যে কিছু টাকার উপরে স্প্রে করে ওইটা দেয়, দেওয়ার পরে ওই যে টাকাটা ধরছে, ধরার পরে পরবর্তী হাতে নাতে ধরে, তখন দেখা যায় যে এই জায়গায় তার আঙ্গুলের ছাপ আছে কিনা, ছিল কিনা, তখন এটা স্পষ্ট বোঝা যায়। তো প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। যেমন আমরা সিআরপিসি তে গিয়ে অনেক বিষয় পড়বো, দেখেন যে যখন পুলিশ আসামিকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পরে তখন নিয়ে যাচ্ছে হচ্ছে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে, নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে রিমান্ড দিব, রিমান্ড দেয়, আর যদি রিমান্ড না দেয় তাহলে জেল হাজতে প্রেরণ করতেছে, আর যদি মনে করে যে না জামিন দেওয়া দরকার, তো জামিন দিয়ে দিচ্ছেন। এরপরে যদি ভিকটিমকে কি হয়, ভিকটিমকে যখন পাওয়া যাচ্ছে তখন এই ভিকটিমকে নিয়ে পোস্টমর্টেম করা হচ্ছে, যদি মৃত্যুদণ্ড এই কি বলে যে মারা যায়, পোস্টমর্টেম করে তার সর্বপ্রথম হচ্ছে তার সুরতাল রিপোর্টটা তৈরি করা। সুরত হাল হচ্ছে, সুরত মানে চেহারা, আর হাল হচ্ছে অবস্থা, বর্তমান অবস্থা। ওই অবস্থায় কি ছিল তার, যে তার হাতে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, হাতটা কাটা ছিল কিনা, গলা কাটা ছিল কিনা, তার গলায় কোনো আঁচড়ের চিহ্ন আছে কিনা, টোটাল হোল বডি মাথা থেকে পা পর্যন্ত নখের সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে ওইটাই লিখবে যে এই অবস্থায় সর্বপ্রথম তাকে পাওয়া গেছে, এই অবস্থায় তার হাতটা এইদিকে ছিল, মাথা এদিকে ছিল, সব বিস্তারিত লিখবে। এইগুলো কাজে লাগে পরবর্তীতে ট্রায়ালে গিয়ে। দেখেন কিভাবে কাউকে যদি গলা টিপে মেরে ফেলা হয়, মারার তো অনেকগুলো ধরন আছে, কেউ কোপ দিয়ে মারতেছে, কেউ গলা টিপে মারতেছে, কেউ বালিশ চাপা দিয়ে মারতেছে। দেখেন গলা টিপে যদি ধরা হয়, তাহলে এই যে গলাটা চেপে ধরা হয়েছে না, দেখি অনলাইনে আছে তারা দেখুন, এই যে চাপ দিয়ে যখন ধরা হয় মারা যায়, তখন উপরে কোনো কিছু বোঝা যাবে না। যখন পোস্টমর্টেম করে ঠিক এই জায়গা থেকে পুরো নাভি পর্যন্ত ফেড়ে দেবে। এই জায়গা থেকে যখন চামড়াটা এইটা আলাদা করে, আলাদা করার পরে এই জায়গা পুরা একটা আঙ্গুলের একটা ছাপ পড়ে যায়। কারণ আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এই কারণে আমাদের টোটাল ব্লাড সার্কুলেশনটা হচ্ছে, ব্লাড এত দ্রুত চলমান আছে আমরা নিজেরা টের পাই না। সবাই কিন্তু ভিতরের পার্টস, প্রত্যেকটা পার্টস কাজ করতেছে। এই ব্লাডটা উপরে যাচ্ছে, নিচে আসতেছে, এই মাথায় যাচ্ছে, নিচে যাচ্ছে। যখন গলাটা টিপে ধরা হয় তখন অক্সিজেন তো আর ভিতরে যাচ্ছে না, কিন্তু এই যে চলমান একটা যে উপরে যায় নিচে আসতেছে, কিছু রক্ত তো আমার মাথার উপরে আগে উঠে গেছে গলার চাপ চেপে ধরার আগে, ওই ব্লাডটা নিচে নামতে পারে না। আবার নিচে ওরাও তো উপরে চাপতেছে, ওরাও উঠবে উপরে, সময় হয়ে গেছে, কারণ ওরা তো একটা নির্দিষ্ট গতিতে ওঠানামা করতেছে। সে একটা ধাক্কা খায়, এই যে ধাক্কা খাওয়ার কারণে, এই জায়গা চাপ দেওয়ার কারণে ওই জায়গা পুরা আঙ্গুলের ছাপ বসে যাচ্ছে। এই যে আঙ্গুলের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো না, এই জায়গা লাল লাল লালসে একটা দাগ পড়ে যাবে। আর এই যে যত জায়গা চাপ দিয়ে ধরছে ওই জায়গাটা পুরো সাদা থাকে। আর এই ফাঁকা গুলাতে ওই যে রক্ত, এই জায়গা তো কিছু রক্ত পড়ে আছে, এই রক্ত গুলার উপরে যেতে পারছে, নিচে যেতে পারছে, ওই জায়গাটা জমাট বেঁধে যায়। জমাট বাঁধার কারণে পুরাটা আঙ্গুলের মনে হবে যে এই জায়গায় একটা কেউ গলার চেপে ধরছিল। তখন পোস্টমর্টেম রিপোর্টে ওই তথ্যটা দেয় ডক্টর, যিনি সিভিল সার্জন থাকেন, যে তাকে এই জায়গায় তাকে পোস্টমর্টমে দেখা গেছে তাকে গলা টিপে এই জায়গায় আঙ্গুলের ছাপ পাওয়া গেছে, তাকে মতামতের সময় লেখে যে তাকে হয়তো গলা টিপে হত্যা করা হয়েছে। আর যদি বালিশ চাপা দিয়ে মারে তখন লাঞ্চ ফেটে যাবে। যখন এটা ধরবে এই বালিশ চাপা দিবে, কারণ তখন তো এই জায়গায় কোনো আর আঙ্গুলের ছাপ থাকবে না, তাহলে আঙ্গুলের ছাপ না থাকার কারণে তখন তো সে চিন্তা করবে যে তাহলে কোথায় লাঞ্চ ফেটে, সুস্থ আছে কিনা, দেখবে যে লাঞ্চ ফেটে গেছে, তাহলে তাকে বলে এই কি বলে যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। তখন ওই বালিশটা আবার কি করবে, কারণ বালিশে রক্ত লেগে থাকবে, কারণ যখন তাকে বালিশটা চাপা দিবে তখন এই যে রক্ত, এই জায়গায় যখন চাপ দেওয়া হয়েছে তখন রক্তটা কিছু অংশ উপরে উঠছে, বাকিগুলো কিন্তু ইসে এই নিচেরটা নিচে আছে। কিন্তু যখন এই জায়গায় বালিশ চাপা দিচ্ছে মুখ আর কি বলে যে নাক, তখন এই জায়গায় সব জায়গায় তো ব্লাড কালেকশন আছে,
সার্কুলেশন আছে, শুধু এই জায়গাটা আসতে পারতেছে না, যার কারণে ব্লাডটা এতটা জোরে চাপ দেয় মানে বের হওয়ার জন্য, তখন নাক দিয়ে কান দিয়ে তারপরে দিয়ে মুখ দিয়ে চলে আসে, রক্ত বের হয়ে যায়। এইটার একটা লালা ও বের হবে, এই লেগে যাবে বালিশে। এই কারণে যাদের বালিশ চাপাতে মারে, পুলিশ এসে ওই জায়গায় ভিকটিমের আশেপাশে কোনো বালিশ আছে কিনা বা কোনো কিছু আছে কিনা এগুলো দেখে। অনেক সময় বালিশ চাপাতে মেরে ফ্যানের সাথে ঝুলাই রাখছে, থানায় ফোন দিয়েছে সে আত্মহত্যা করছে। পুলিশ এসে সুরতাল রিপোর্টে প্রকাশ লিখবে যে হ্যাঁ তাকে ফ্যানের থেকে ঝুলানো অবস্থা পাওয়া গেছে, তার হাতে অবস্থা ছিল, পায়ে অবস্থা ছিল, সব লিখবে। লেখার পরে ওই পোস্টমর্টমের রিপোর্টে কিন্তু ওটা এটার সাথে মিল আসবে না। পোস্টমর্টমে আসবে যে এই জায়গায় গলা টিপে যদি মারা হয় আসবে। আরেকটা হচ্ছে, যখন এই যে শোয়ায় রাখা হবে, কেউ একজন ঘুমন্ত অবস্থায় ছিল, ওই অবস্থায় বালিশ চাপা দেওয়া হয়েছে, তাহলে শুয়ে যখন থাকবে, দেখেন এই যে অবস্থাটা, যখন এই এই অংশটা আমাদের বডির এই পিছনের ব্যাক সাইডটা, যে অংশটা ওই ভূমির সঙ্গে লাগা থাকবে, সেই অংশটা কালো কালো ছোপ পড়ে, দাগ পড়ে যাবে, মনে হবে যে জায়গায় উপরে আঘাত করা হয়েছে, কিন্তু উপরে কোনো আঘাতের চিহ্ন থাকবে না। এটা হলে বোঝা যাবে যে সে যখন মারা যায় তখন সে শোয়া অবস্থায় ছিল। দেখেন প্রত্যেকটা কিন্তু কি আছে, ব্যাখ্যা আছে। কারণ যখন কেউ কাউকে শোয়া থাকা অবস্থায় গলা টিপে হোক বালিশ চাপাতে মারা হবে, তখন তার ওই যে ব্লাডটা তো দৌড়াদৌড়ি করতেছে। এখন যখন রুটা বের হয়ে গেল, তখন ওই ব্লাডের ওই জায়গাগুলো, ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হয়ে যায়, তখন যে যে অংশ যে জায়গায় পৌঁছায় গেছে ওই জায়গা থেকে আর ব্যাকে আসতে পারে না ওই ব্লাডটা, যার কারণে ওই জায়গায় রক্তটা জমে যায়। তাহলে এই যে পানিটা যখন নিচে থাকে, যখন বডিটা থাকে, তখন রক্তটা স্বাভাবিকভাবে পিছনের দিকে চলে যায়, নিচের দিকে। ওই নিচের দিকে গিয়ে ওই এর ভিতরে যখন প্রাণটা চলে যায় তখন আর উপরে উঠতে পারে না, যার কারণে এই যে অংশটা লেগে থাকবে, সেটা খাটের উপর হোক ফ্লোরে হোক, যে জায়গায় থাকবে সেই অংশগুলো কালো কালো ছোপ ছোপ ওই রক্তটা জমে যাবে, মনে হবে যে জায়গায় প্রচুর আঘাত করা হয়েছে, কিন্তু উপরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু কালচে দাগ পড়ে যাবে, রক্তর ছোপ ছোপ দাগ। এই কারণে পোস্টমর্টের সময় ওই তথ্যগুলো চলে আসে। এখন আপনি যখন আইনজীবী হবেন, জেরা করবেন সাক্ষীদেরকে, বা আপনি আর্গুমেন্ট করবেন, বাদী পক্ষ হোক আর আসামি পক্ষ হোক, আপনাকেই দেখাতে হবে সুরতাল রিপোর্ট এই ছিল, পোস্টমর্টেম রিপোর্ট এই আসছে, পরবর্তীতে সাক্ষীরা এই বলছে, এই ঘটনার একটা সিকোয়েন্স। ওই যে বললাম মালা গাঁথতে হবে, পুঁথি দিয়ে যে আপনি মালা গাঁথা শুরু করবেন, এজাহারে যা লিখছেন ওই অনুযায়ী সুরতালে এই আসছে, পোস্টমর্টেমের রিপোর্টে এই সত্যতা আছে, সাক্ষীরা এসে এইগুলো বলছে, সুতরাং এই আসামি অপরাধ করছে। আপনাকে সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে হবে। আর যদি আপনি আসামি পক্ষ হন, তাহলে আপনি এসে যুক্তি দেখাবেন যে স্যার সুরতালে দেখেন এই কথা, দেখেন পোস্টমর্টমে আছে এই জায়গার, মানে ওই জায়গার ঘটনাটাই চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই ঘটনাটা ঘটে নাই। আপনার ওই জায়গায় মিল যদি না থাকে তখন উল্টাপাল্টা হয়ে যাবে। দেখা যাচ্ছে যে ওই লোকটাকে মেরে ঝুলাই রাখছে, তাহলে আত্মহত্যা বলে চালাই দিচ্ছে, তাহলে আত্মহত্যা বলে চালাই যদি দেয়, তাহলে বাদী পক্ষ চেষ্টা করবে যে তাকে মার্ডার করা হয়েছে, আর আসামি পক্ষ চেষ্টা করবে যে না সে সুইসাইড করছিল, দেখতে সে আমি তাকে মারি নাই, সে নিজে আত্মহত্যা করছে, অথবা আমি বাসায় ছিলাম না ওই সময়, বাসায় এসে দেখি যে ওই জায়গায় ঝুলে আছে, কে মারছে কিছুই জানি না। তো তখন আসামি পক্ষের করণীয় হচ্ছে যে সুরতাল রিপোর্টে কি আছে দেখাচ্ছে ওই জায়গা ঝুলানো ছিল, তাহলে পোস্টমর্টেম রিপোর্টে ওইরকম কোনো যদি তথ্য মার্ডারেও থাকে, তাহলে তার ওই জায়গায় পয়েন্ট খুঁজতে হবে যে না এটা যে কিভাবে সুইসাইডে যায়, কোন কোন উপাদান থাকে সেই বিষয়গুলো দেখেন। তো এইভাবে হয়ে থাকে। আর এরপর আবার কবর থেকে লাশ উত্তোলনেরও ব্যবস্থা আছে, সেগুলো আবেদন করে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে, ম্যাজিস্ট্রেট আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, ডিসির কাছে পাঠায় দেয় যে একজন আপনার এলাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন কবর থেকে লাশ উত্তোলনের জন্য, সিআরপিসির 176-2 ধারা অনুযায়ী। দেন সে উপস্থিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই লাশ উত্তোলন করায়, পোস্টমর্টমে পাঠায়। লাশ উত্তোলন তো সবসময় করে না, যখন পোস্টমর্টম ছাড়াই কবরস্থ করা হয় তখনই এটা ওঠানোর প্রয়োজন হয়। পোস্টমর্টম করায় আবার পরিবারের কাছে হস্তান্তর করে লাশ দাফন করে এরপরে আবার চলে আসে আর কি, রিপোর্ট লিখে দেয় যে লাশ দাফন করা হয়েছে। অর্থাৎ পুলিশের যে সিডি থাকে, কেস ডায়েরি বা কেস ডকেট, এই ডকেটে বিস্তারিত উল্লেখ করতে হয়, এই কয়টার সময় অনুমতি নেওয়া হয়েছে, এরপরে এই কয়টার সময় কবরে যাওয়া হয়েছে, কবর থেকে লাশ উঠাইছে অমুক, তার সঙ্গে ছিল অমুক অমুক, এরপরে ওই জায়গা থেকে হসপিটালে নেওয়া হয়েছে এই কয়টার সময়, দেন পোস্টমর্টম করে পরিবারের কাছে হস্তান্তর করে দাফন করা হয়েছে এই কয়টার সময়, এই ডায়েরি এই জায়গায় বন্ধ ঘোষণা করা হয়। এভাবে করে করে বিস্তারিত একটা রিপোর্ট তৈরি করে। এটি কাজ হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার বা আয়র কাজ, তদন্তকারী কর্মকর্তার কাজ। এই কাজটা অন্য কেউ করতে পারে না।
অর্থাৎ প্রত্যেকের আইনের সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে কার কাজ কি, কোন প্রক্রিয়া, প্রসিডিউরটা কি। এখন এই পেনাল কোডে তাহলে দুইটা বিষয় নিয়েই আলোচনা, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে প্রপার্টি। তাহলে ৭৬ আর ৭৯ ধারাতে ৭৬ এটি হচ্ছে শুধুমাত্র সরকারি কর্মকর্তা, আর ৭৯ হচ্ছে বেসরকারি কর্মকর্তা, এই বেসরকারি ব্যক্তি। যে কোনো ব্যক্তি যদি মনে করে যে আইনে আমাকে এই ক্ষমতাটা দেয়া আছে অথবা আমি এই কাজটা করতে পারি, তখন সে যদি কোনো ভুল ক্রমে বা ঘটনার ভুলবশত, ফ্যাক্ট, মিস্টেক অফ ফ্যাক্ট, ডন্ট মিস্টেক অফ ল, মিস্টেক অফ ল কোনো হবে না, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। যে আমি আইন জানি না বা আইন জানতাম না, এটা কোনো অজুহাত হতে পারে না। অর্থাৎ আইন আপনি জানেন বা না জানেন, আইনটা মানতে হবে, কিন্তু ফ্যাক্ট গুলো হতে হবে যে আমি এই বিষয়টা এভাবে না, এটা বিশ্বাস করছিলাম, বিলিভ করছিলাম যে না বিষয়টা এই এক্স কে ধরতে গিয়ে আমি জেড কে ধরে নিয়ে আসছি, আমি মনে করছিলাম যে এইটাই হচ্ছে এক্স। এটা পুলিশ কর্মকর্তা বলতে পারে। আপনি বলতে পারেন যে না আমি দেখছি এক্স ওয়াই কে মারতেছে, আমি মনে করছি যে এক্স হয়তো তার সাথে কোনো বিরোধ আছে, আসলে ওয়াই কে সে মেরে ফেলবে, এই কারণে আমি এক্স কে বিরোধ করার জন্য আমি ঘুষি মারছি পিছনে, কিন্তু তার যে মাথার খুলি উড়ে গেছে এটা আসলে বুঝতে পারিনি, এই কারণে সে বেহুশ হয়ে মারা গেছে অথবা পড়ে গেছে। এই কারণে আমি এই ঘটনাটা ঘটাইছি, আসলে তার প্রতি আমার কোনো রাগ ছিল না, বিরোধ ছিল না। এই কথাটা ঘটনা আপনি স্বীকার করলেন, কিন্তু প্রেক্ষাপটটা যখন আলাদা হবে তখন আপনারও আসামি কোনো অপরাধী হয় না, তখন পার পেয়ে যাবে আসামি সাজা থেকে। তাহলে এই দুইটা একসঙ্গে বলবেন। এরপর হচ্ছে 77 আর 78, এটা হচ্ছে বিচারকদের সাথে সংশ্লিষ্ট। এর মাঝে আরো কিছু আছে, আমরা যখন রেগুলার ক্লাস করবো তখন আলোচনা করবো। জাস্ট ওভারঅল একটা ধারণা অনেক আছে, ভিতরে অনেকগুলো আছে। 79 বেসরকারি ব্যক্তি, 77 78 বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট বিচারক। 77 বিচারক যদি কোনো কাজ করে সরল বিশ্বাসে কোন একটা আদেশ দিয়ে দিছে, সে মনে করছে যে আইন এটা আছে, সে দিয়ে দিছে, দিয়ে দিলে তার ওই আইনটা যদি পরবর্তীতে ভুলও হয় বা কোনো সরল বিশ্বাসী দিয়ে থাকে তাহলে সেটি কোনো অপরাধ হবে না। আরেকটা হচ্ছে 78 আদালতের নির্দেশে, বিচারকের আদেশের ভিত্তিতে যদি কোনো কেউ বাস্তবায়ন করে ওই আদেশটা, সেই ক্ষেত্রে কোনো যদি বেআইনি হয়ে যায় তাহলে কোনো অপরাধ হবে না। ধরুন আদালত থেকে নির্দেশ দিল, উচ্ছেদের একটা আদেশ দিয়ে দিচ্ছে যে অমুক জায়গায় অমুক দোকান আছে, ওই জায়গায় উচ্ছেদ করে দিতে হবে, কিন্তু পরবর্তীতে ওই পক্ষ এসে কি করলো, উচ্ছেদ প্রত্যাহার করে ই করলো, ইনজাংশন ইস্যু ই করলো, যে ওইটা ব্র্যাকেট করে ফেললো আদেশটা, কিন্তু অলরেডি উচ্ছেদের আদেশ পুলিশের কাছে পৌঁছে গেছে, পুলিশ কি করলো ওই অনুযায়ী তাদেরকে উঠাই দিল। তখন পরবর্তীতে দেখা গেল উঠাই দেওয়ার কারণে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও এই পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ আনার সুযোগ নেই, কারণ সে আদালতের আদেশের ভিত্তিতে কাজটা বাস্তবায়ন করছে, এর বাইরে। জি, এরপরে আসেন 80 আমরা 79 পড়ে ফেলছি। এই হচ্ছে অ্যাক্সিডেন্ট ইন ডুইং এ লফুল অ্যাক্ট, যে আইন অনুযায়ী কাজ করার সময়, আইনানুগ কাজ করার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, দেখা যাচ্ছে কেউ একজন কাঠ কাটতেছে ওই যে দিয়ে কোড়াল দিয়ে কাঠ কাটার সময়, ওটাকে কি বলে, কাঠের কোড়ালের যেটা থেকে বাট বাট বলে, আষাঢ় বলে, হ্যাঁ, এটা খুলে গেছে, খুলে যে ওই যে লোহাটা ওই অংশটা পাশে একজনের কাছে গায়ে গিয়ে লাগার ফলে ওই লোকটা ওই জায়গা পড়ে মারা গেছে। এই কাজটা যদি কেউ যথাযথভাবে সতর্কতার সাথে করে থাকে, আইনানুগ কাজ বলতে ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন যদি থাকে, দেন এই জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে কোনো অপরাধ হয়নি, আর যদি ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন না থাকে তাহলে অপরাধ হবে। যদি সে প্রমাণ করতে পারে যে না আমি যথাযথ সতর্কতার সাথে আমি পরীক্ষা করে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, দেখলাম ঠিক আছে, তারপরে আমি কাজে নামছি, কিন্তু এর মাঝখান থেকে কিভাবে ছুটে গেছে আমি বুঝতে পারিনি, তাহলে কোনো অপরাধ নাই। কিন্তু ওই লোকটা যদি এই কাজটা না করে থাকে বা ইচ্ছাকৃত ভাবে তাকে মেরে ফেলানোর জন্য ওই কাজটা করে বা এরকম ছেলে মেরে ছেড়ে দিল, ওইটা যার কারণে ওই ব্যক্তির গায়ে লেগে ওই লোকটা মারা গেছে, ইচ্ছাকৃত ভাবে যদি এই কাজটা করে থাকে তাহলে এটি মার্ডার হবে। আর যদি না হয় তাহলে কালপেবল হোমিসাইড হবে, অথবা টোটাল কালপেবল হোমিসাইড না, ওই লোকটা খালাস হয়ে যেতে পারে, মার্ডার অভিযোগ হবে খালাস হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে জেনারেল এক্সেপশন। কে কে এগুলো প্রমাণ করবে? আসামি পক্ষ। দেখেন 76 থেকে 106 পর্যন্ত এই ধারার বিষয়গুলো সব প্রমাণ করার দায়িত্ব আসামি পক্ষের। 81 হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা
ক্ষতি করা, ছোটখাটো ক্ষতি করা, বড় ক্ষতি থেকে বাঁচার জন্য। পাশে এক বাড়ি আগুন ধরে গেছে, আপনি তার পাশের আর এক ঘরটা গিয়ে ভেঙে ফেললেন, যাতে এই ঘরেও আগুনটা ছড়িয়ে পড়তে পারে। বা গ্রামে ওই যে খড়ের থাকে, ওটাকে কি বলে আপনাদের এলাকায়? খড়, খড় থাকে না এক জায়গায়, ওই যে পালা বলে আমাদের অঞ্চলে, অনেক অঞ্চলে এক এক ধরনের বলতে পারে। হ্যাঁ, কুটা বলে বা খড় বলে, যেটাই হোক, পালা। হ্যাঁ, কি বলে? উর্বর, উর্বর, কুর্বল। আচ্ছা, কোন অঞ্চলে বলে এটা? আচ্ছা আচ্ছা, বুঝছি। তো এখন এইটার উপর যদি আগুন ধরে যায়, তাহলে আশেপাশে সব জায়গায় ছড়াই যাবে। এখন পাশে দেখা যাচ্ছে একটা ঘরে আগুন ধরছে, তখন এই কোটা বা খড় এগুলো সরাই দিলে ভেঙে ফেলবে। এর দ্বারা যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সে কোনো অপরাধ করে নাই, অর্থাৎ যে এই কাজগুলো করছে। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত ভাবে করে, দেখা যাচ্ছে পাশে তার নিজের একটা রান্না করে আগুন ধরাই দিল, দিয়ে পাশের বাড়ি গিয়ে পুরা তার ঘর ভাঙচুর করে রেখে বললো যে না, ওই আগুন ছড়িয়ে বলতে পারে, এই কারণে আমি এই কাজটা করছি। তাহলে বোঝা যাচ্ছে যে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এর ক্ষতি করার জন্য নিজের একটা ছোট ক্ষতি করে এর বড় ক্ষতি করে দিল। এটা করা যাবে না, বড় ক্ষতির থেকে ছোট ক্ষতি করা যাবে। দেখা যাচ্ছে যে যদি এই জায়গায় অনেকগুলো সম্পত্তি আছে, যে জায়গায় ফ্লামেবল, যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে, সেই কারণে এই ছোট একটা ক্ষতি করে এটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তখন এটা সম্ভব। না হলে দেখা যাচ্ছে পুরাটাই আপনি শেষ করে দিলেন, তাহলে বোঝা যাবে যে আপনি ইচ্ছা কিন্তু অনেক কাজ করেছেন। তাহলে এটা গেল। এরপরে 82, 82 আর 83 দুইটা হচ্ছে বাচ্চাদের অপরাধ। 9 বছর পর্যন্ত বাচ্চাদের যদি কেউ কোনো অপরাধ করে, শিশু, তাহলে তার এই অপরাধটি অপরাধ হিসেবে গণ্য হবে না। আর 83-তে আছে 9 বছর থেকে 12 বছর পর্যন্ত, কিন্তু ইম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ অপরিপক্ক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যদি হয়, যে অনেক সময় দেখা যাচ্ছে যে 9 বছরের উপরে 10 বছর সে অনেক কিছু বোঝে, আবার অনেক সময় 12 বছর 13 বছর হয়ে যাচ্ছে কিন্তু একটু ক্যাবলা টাইপের থাকে, তাহলে এদের যদি কোনো কাজ হয়, এই কাজটা অপরাধ হবে না। এটি আছে 83 ধারাতে। এরপরে 84 ধারাতে আনসাউন্ড মাইন্ড আছে, যাক ওগুলো আমরা আস্তে আস্তে পড়বো যখন নিয়মিত ক্লাস হবে। টা পরীক্ষায় আসে, কমিউনিকেশন মেড ইন গুড ফেথ। 93-তে যে যোগাযোগের কারণে যদি কেউ সৎ বিশ্বাসে যোগাযোগ করে, কমিউনিকেট করে, দেখা যাচ্ছে একজন ডাক্তার সে বললো যে আপনার যে রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, আপনি তো আর বেশি দিন বাঁচবেন না। বলার কারণে ওই কথা শুনেই লোকটা হয়তো আরো কিছুদিন বাঁচতো, কিন্তু ওই কথা শুনে হার্ট স্ট্রোক করে মারা গেছে। কিন্তু এই কথাটা যদি না বলতো ডাক্তার, তাহলে হয়তো মারা যেত না। তাহলে এই কথাটা বলার কারণে যদি লোকটা মারা যায়, তাহলে ওই ডাক্তারের যদি সৎ উদ্দেশ্য থেকে এই কথাটা বলে থাকে, তাহলে কোনো অপরাধ হয়নি। আর যদি তারও উদ্দেশ্য থেকে যদি মরে তো মরে যায়, তখন এটি অপরাধ হবে। আর যদি সৎ উদ্দেশ্যে বলে থাকে, তাহলে কোনো অপরাধ হবে না। অনেক সময় কিন্তু দেখবেন হসপিটালে তার সন্তানদেরকে বলা হচ্ছে যে তোমার বাবার শুধু বাঁচবে না, বলে মাথা ঘুরে ওই জায়গায় থেকে পড়ে যায়, অসুস্থ পরে অবশ্য সুস্থ হয়, পুরোপুরি কেউ মারা যায় না। তো এই যে যে একটা তাকে আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে সাউন্ড একটা খুব অসুস্থ কম, করছে, সাউন্ড খুবই কম। এই অসুস্থ হওয়ার ক্ষেত্রে যিনি এই কমিউনিকেটটা করছে তার কোনো অপরাধ হয় না। স্যার যাই হোক, সাউন্ড কম। 96, 97, এই যে দেখেন 97-এ বলা আছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ বডি অ্যান্ড অফ প্রপার্টি। টোটাল এই পেনাল কোডের মূল ধারা এটাই যে আমাদের যত অপরাধ আছে এই বডি আর প্রপার্টি নিয়েই এর মধ্যে যত অপরাধের কথা বলা আছে, আর কিছু নাই। এই বডিটাকে নিরাপদ রাখার জন্য, স্যার সাউন্ড কম, সাউন্ড কম। অ্যাসেম্বলিকে রোধ করার জন্য, এই বডিকে নিরাপদের জন্য, অর্থকে নিরাপদের জন্য, কারণ আনলফুল অ্যাসেম্বলি হলে এই জায়গায় কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, তার অর্থহানি হতে পারে। এই কারণে ওইগুলো নিরোধ করার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এই আইনগুলো তৈরি করা হয়েছে। স্যার সাউন্ড কম। আচ্ছা, যারা অনলাইনে আছেন আপনারা একটু মিউট করে রাখেন, আপনাদের আমি সকল স্যার প্রশ্নের সাউন্ড উত্তর কম, দেবো। কিছু বোঝা যায় না। সাউন্ড একটু বাড়া দেন স্যার, কিছুই বোঝা যায় না। এটা তো আমিও ভালো বুঝি না সাউন্ড টাউন বাড়ানো। সাউন্ড তো আমাদের ঠিকই আছে, আপনার মোবাইলের সমস্যা হতে পারে। ঠিক আছে, সাউন্ড সাউন্ড আমি ঠিক আছে। পাচ্ছি না। দিয়ে দিন। সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, জি সাউন্ড ঠিক আছে।
তো এরপরে আসেন যে 97 গেল 100 এবং 103 এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। 100 ধারাতে হচ্ছে 6টি কারণে একজন ব্যক্তিকে মেরে ফেলানো হবে, আর 104 হচ্ছে 4টি কারণে তার সম্পত্তি রক্ষা, নিজের সম্পত্তি অপরের সম্পত্তি রক্ষার জন্য মেরে ফেলা হবে। 103 আর হচ্ছে 100 100 ধারাতে 6টি ক্ষেত্রে, 103-এ 4টা ক্ষেত্রে, এই মোট 10টা ক্ষেত্রে। যদি পরীক্ষা প্রশ্ন আসে যে বডি এবং প্রপার্টি রক্ষার জন্য কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে, 10টি ক্ষেত্রে। বডি ও প্রপার্টি মানে টেকনিক্যাল আপনাকে তো কনফিউজ করবে, পরীক্ষা প্রশ্নগুলো আপনাকে কনফিউজ করা হবে। আপনাকে বলা হচ্ছে দেহ ও সম্পত্তি রক্ষার জন্য কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে, আপনি উত্তর দিবেন 10টি ক্ষেত্রে। কারণ দেহ রক্ষার জন্য 6টি ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার জন্য 4টি ক্ষেত্রে, এই মোট 10টি ক্ষেত্রে রক্ষা করা যাবে। তাহলে একটু লিখে নেন, দেহ ও সম্পত্তি রক্ষার জন্য 10টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে। এরপরে আলাদা করে লিখবেন দেহ 6টি, সম্পত্তি 4টি ক্ষেত্রে। জি, মেরে ফেলা যাবে। আপনার বডিকে হেফাজত করার জন্য আপনি মেরে ফেলতে পারেন, মামলা হবে কিন্তু আপনি খালাস পেয়ে যাবেন। বডি 6টি, প্রপার্টি 4টি। বডি 6টি কি কি? যদি মৃত্যুর আশঙ্কা থাকে, যদি গ্রিভিয়াস হার্টের আশঙ্কা থাকে, যদি রেপ করতে আসে, অথবা আনন্যাচারাল লাস্ট এর জন্য যদি আক্রমণ করে বা আঘাত করে সেই ক্ষেত্রে। আর আরেকটা কি আছে, অপহরণ, অ্যাবডাকশন যদি করে তাহলে সেই ক্ষেত্রে মেরে ফেলা যাবে। আর যদি এমন অবস্থা হয় যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সহায়তা পাবেন না, আপনাকে আটক করে রাখা হয়েছে, সে অবস্থা তাকে আপনি হামলা করতে পারবেন, মেরে করতে পারবেন, মেরে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। এবং অপরের ক্ষেত্রেও একই অবস্থা। এই জন্য যদি এই 6টা ক্ষেত্রে কেউ আক্রমণ করে তাহলে তাকে যদি মেরে ফেলা হয় তাহলে আপনার কোনো অপরাধ হবে না, মামলা হবে না এটা বলা যাবে না, মামলা হবে। মামলা হওয়ার পরে আপনি যদি আসামি পক্ষের আইনজীবী হন, আপনি প্রমাণ করবেন যে হ্যাঁ ঘটনা এটা ঠিক আছে, কিন্তু প্রেক্ষাপটটা ছিল এটা। আপনি দেখা যাচ্ছে যে মেরে ফেলছেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলছে, আপনার হাতে অস্ত্র ছিল সেটাও প্রমাণ পাওয়া গেছে, ওই বডিটা আপনার বাসা থেকে রিকভার হয়েছে, তাহলে আপনি কি আর ওই সাজা থেকে বাঁচতে পারবেন না? মার্ডার তো আপনি করছেন, তাহলে আপনাকে দেখাতে হবে এই প্রেক্ষাপট ছিল, এই কারণে আমি মার্ডার ঠিক আছে, কিন্তু ঘটনা এই ছিল, আপনি সাজা থেকে অব্যাহতি পাবেন। যেহেতু আর 2 নম্বর আর আপনার বাদ গেছে, 2 নম্বর হচ্ছে গ্রিভিয়াস হার্ট, 1 নম্বর ডেথ, 2 নম্বর গ্রিভিয়াস হার্ট, 3 নম্বর রেপ, ও 4 নম্বর হচ্ছে আনন্যাচারাল লাভ। অর্থাৎ ওই যে 377 ধারায় আনন্যাচারাল অফেন্সিভ। অস্বাভাবিক কামনা যদি কারো থাকে সেটা রেপ, আনন্যাচারাল লাভ, এই বিষয়গুলো। না, রেপ তো সব এটা আলাদা, এটা হচ্ছে মূলত ওই যে 377 অস্বাভাবিক। এরপরে আসেন প্রপার্টির ক্ষেত্রে 103, প্রপার্টির ক্ষেত্রে 4টি ক্ষেত্রে, 4টি ক্ষেত্রের মধ্যে যদি প্রপার্টি কেউ চুরি করতে আসে, দোষ কি বলে যে ডাকাতি করতে আসে, তাদেরকে মেরে ফেলবেন। এরপরে কোনো একটা সম্পত্তি যে জায়গায় কেউ অনুপ্রবেশ করছে, যে জায়গাটা কোন সম্পত্তি রক্ষার জন্য ব্যবহৃত হয় অথবা মানুষের বসবাসের উপযোগী হয়, এই জায়গাগুলো কেউ প্রবেশ করছে সম্পত্তি নষ্ট করার জন্য, তাহলে তাদেরকে মেরে ফেলবে। আর একটা হচ্ছে যে যদি অগ্নিসংযোগ করে, কেউ কোনো ক্ষতি সাধন করে। আর একটা জন্য কি আছে 103-এ হাউস ব্রেকিং বাই, ও আরেকটা হচ্ছে যে রাত্রেবেলা যদি কেউ ঘরে প্রবেশ করে, রাত্রেবেলা অপথে যদি কেউ ঘরে প্রবেশ করে মেরে ফেলবে।
অন্ধকারের মধ্যে পিটাই মেরে ফেলবে, কোনো অপরাধ নাই। তাহলে চোরকে যদি মেরে ফেলা হয় তাহলে কোনো অপরাধ হয় না, কিন্তু প্রেক্ষাপটটা উল্লেখ করতে হবে যে এই কারণে। কিন্তু মারা গেলে তো একটা মামলা হবে, অবশ্যই মামলা হবে। তখন ওই বিচারের সময় গিয়ে প্রমাণ করতে হবে যে না ঘটনাই ঘটছে ঠিক আছে, কিন্তু প্রেক্ষাপটটা ছিল। হুম। আপনি তো আর ই করবেন না, আপনার 10 বছর করে 20 বছর গেলে আপনার লাভ, ক্লায়েন্ট আপনার 20 বছর টাকা দেবে। জি বলেন। অগ্নিসংযোগ করবেন। যাই হোক, এই অপরাধের ক্ষেত্রে মেরে ফেলা যাবে, আমরা এটা জানলাম। এরপরে অ্যাবেটমেন্ট কিন্তু আছে। আমরা 299 এবং 300 ধারার মধ্যে পার্থক্য জানি কিনা, এর আগে পড়ছি না অনেকে? কি বিরক্ত হচ্ছেন নাকি সব? ভালো কথা। আচ্ছা বলি, সেটা হচ্ছে আইনটা এটা রসকসীন জিনিস। এগুলো হচ্ছে যে অঙ্কের মধ্যে, অঙ্ক যেরকম আর ওই যে বিজ্ঞান যেরকম পড়তে বিরক্ত লাগে, আইন জিনিসটা এরকম। কিন্তু এর মধ্যে আপনাকে ওই যে বাস্তবের প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে পড়তে হবে, তখন আপনার এটা মেমোরিতে থাকবে। আর এটা যখন আপনি বাস্তবের, অনেকে যারা কোর্ট কাছারিতে যান আপনারা বাস্তব সঙ্গে মিলাই মিলাই করবেন, তাহলে স্থায়ী হবে। আর যারা যান না তারা তো আর ওইভাবে করা কল্পনা করাও কঠিন। কারণ এইগুলো হচ্ছে আপনার প্রফেশনে কাজে লাগবে, শুধু পাস করার জন্য না। আর পাস করার জন্য তো মোটামুটি পড়লে হবে। অনেকে যেমন আমি পাস করার আগে কখনো কোর্টে যাই, আমি পাস করছি না, করছি। তো এই জন্য পাস করার জন্য আপনাকে কোর্টে যেতে হবে বা ওই বাস্তবের সাথে মিলাতে হবে এমন না। কিন্তু বাস্তবের সঙ্গে যখন মিলাবেন, এই জিনিসটা আপনাকে পেশাগত ভাবে অনেক দূর এগিয়ে নিবে। যে অন্য আর একজন যখন আসবে আপনার সমসাময়িক একই বছরে পাস করবেন, কিন্তু আপনি আর একজনের থেকে এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। অনেক সিনিয়রের থেকে এগিয়ে থাকবেন, সিনিয়র বলতে আপনার আগে যা সনদ হয়েছে তার থেকে এগিয়ে থাকবেন। এই বাস্তবতা, এই যে যে পেনাল কোডের যে সংজ্ঞাগুলো সামনে আরো করবো, এই যে কয়েকটা প্রেক্ষাপট দেখবো আমরা সামনে দিয়ে, যখন ওই যে প্রত্যেকটা ফাঁকটুকু বের করবো যে এই আইনের এই ইনগ্রিডিয়েন্ট যদি না থাকে তাহলে এই অপরাধটি হবে না। তাহলে ঘটনা আর দিতে একরকম থাকবে, সাক্ষীরা একরকম বলবে, এইগুলো প্রত্যেকটা আপনাকে ওই মালা গাঁথা হয়েছে কিনা দেখবেন। যে দুর্বলতা আছে আপনি আসলে জায়গাগুলো দেখাবেন। যেমন 87 লক্ষ টাকার একটা মামলা আছে আমার কাছে। এই মামলাটা হচ্ছে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযোগ, সে 87 লক্ষ টাকা ইউনিভার্সিটি থেকে আত্মসাৎ করেছে। কিন্তু বাদী পক্ষ যে আরজি লিখছে, এজার লিখছে, আরজি লিখছে না, মামলা করছে, আরজিতে কোথাও উল্লেখ নাই যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই কিন্তু সিআরপিসি 222 ধারা 2 ধারাতে সাবসেকশন 2 তে বলা আছে যে যদি ডিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হয়, তাহলে এক্সাক্ট ডেট যদি উল্লেখ করা নাও যায়, তাহলে আনুমানিক ডেট উল্লেখ করতে হবে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে কি হবে। আমার ক্লায়েন্টের কিন্তু অভিযোগ হচ্ছে সে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে যে বিল করছে এই টাকা সে নিজে আত্মসাৎ করে নাই, তাকে ফাঁসানো হয়েছে। তো বাদী পক্ষ এই ত্রুটিগুলো রেখে গেছে, কারণ তাদের আর্জিতে কোথাও নাই তদন্তকারী যে কর্মকর্তা তার তদন্ত এই বিষয়টা আসে নাই যে এই টাকাটা কবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আত্মসাৎ, শুধু বলছে এত তারিখে, ঘটনার তারিখটি ইনফরমেশন নাম্বার 1, সে হচ্ছে এত তারিখে 2018 সালে ইউনিভার্সিটিতে জয়েন করছে। তো এটা কি কোনো ঘটনার তারিখ? সে জয়েন করতে এ জায়গায় অভিযোগ হচ্ছে আত্মসাৎ, ঘটনার দিন হচ্ছে জয়েন করছে। ক্রিমিনাল মামলায় আর মেধার সংশোধন এই আদেশ করার নাই, সিভিল মামলা করবে। দ্বিতীয় ঘটনার তারিখ ইউনিভার্সিটি অথরিটি বলছেন যে আপনার কাছে আমরা 87 লক্ষ টাকা পাই, আপনি দিয়ে দিবেন, সে টাকা দিতে অস্বীকার করে। তৃতীয় তারিখ হচ্ছে ঘটনার তারিখ, তার কাছে আবার টাকা চাওয়া হয়েছে, সে হুমকি দিয়েছে, ইউনিভার্সিটিতে সে হুমকি দিয়েছে। তো তার চাকরি করছে, সাসপেনশন করছে। তো সাসপেনশনে যাওয়ার পরে সে আবার ইউনিভার্সিটি হুমকি দেবে, এটা অবিশ্বাস্য জিনিস। তো তদন্ত করে ঘটনার তারিখ ওই একটা পেয়েছে, মাঝের একটা, তার কাছে টাকা চাওয়া হয়েছে, সে অস্বীকার করছে। অর্থ আত্মসাৎ করলে আইনে বলা আছে
যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে টাকাটা আপনারা পেয়েছে, এটা নির্দিষ্টভাবে বলা না গেলেও আনুমানিক বলতে গেলে এত বছর 2019 সাল থেকে আপনি 20 সালের মধ্যে এই সময়ের মধ্যে আপনি এই অপরাধটা করছেন, ইউনিভার্সিটি টাকাগুলো আপনাদের করছেন, যেহেতু টাইম নাই, তাহলে এটি কার্যকর হবে না। নাম্বার 2 অপশন হচ্ছে যে এই টাকাটা অ্যাকাউন্টে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকাটা দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই অ্যাকাউন্ট ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই। প্রতিষ্ঠানের তদন্তকারী কর্মকর্তার কাছে বলছে যে তারা আমরা ক নামক ওই ব্যক্তিকে, আমি নাম বলে চিনে করবেন কারণ ফেমাস মিডিয়ার, ক নামক ওই ব্যক্তিকে আমরা চিনি না, তার সঙ্গে এই বিষয় নিয়ে আমাদের কোনো লেনদেন হয় না। তদন্তকারী কর্মকর্তা এই টাকাটা কোন অ্যাকাউন্টে এনক্যাশমেন্ট হয়েছে এই বিষয়ে তদন্ত করে। তাহলে এই মামলায় সাজা দেওয়ার কোন সুযোগ